হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজকে আমরা কমিউনিকেশন থেকে পড়াশোনাটা করব। আমি প্রত্যেকটা স্টেপ যাওয়ার পরই একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখবো। তোমরা চেষ্টা করবে মানে সেই সাপেক্ষেই তার উত্তরগুলো পেয়ে যাবে, দেখবে যদি সেটা মন দিয়ে শোনো উত্তরগুলো পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমরা দেখেছো। যে ভিডিও কমিউনিকেশনের ভিডিও যেগুলো দেওয়া হয়েছিল দেখেছো ওই দুটো পার্টের? একটু জানাবে। কমিউনিকেশন থেকে দেখবে যে কমিউনিকেশন মাস মিডিয়া এবং সোসাইটি থেকে দুটো পার্টের ভিডিও দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই ভিডিও দেখেছো কিনা আমাকে একটু বলবে। কিন্তু সেখানে নেই স্যার, অ্যাপে নেই। না, তাহলে তোমার বুঝতে ভুল হচ্ছে। অ্যাপে সমস্ত কিছু আছে। অ্যাপে তুমি হয়তো বুঝতে পারোনি। প্রয়োজনে আমাকে একবার এসএমএস করে দিও, আমি আবার বলে দেবো। অ্যাপটা একেবারে কিছুই নয়, আমি একটা ইনস্ট্রাকশনাল ভিডিও প্রথম দিনই করে দিয়েছিলাম। ওই ইনস্ট্রাকশনাল ভিডিওটার লিঙ্ক দেখবে আমরা বারে বারে প্রত্যেকটা পোস্টের সঙ্গেই রাখার চেষ্টা করছি। যারা বুঝতে পারছো না তারা অন্তত ওই ইনস্ট্রাকশনাল ভিডিওটা একবার দেখে নাও, দেখলে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। কিছুই না, অ্যাপটা বায়ো অ্যাপটা ইনস্টল করার পরে একবারে শুরুতেই কিন্তু এই কোর্সগুলো রয়েছে। জেনারেল পেপার রয়েছে এবং দুটো সাবজেক্ট যেটা আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদাভাবে ওখানে রয়েছে। সেখান থেকে জাস্ট তোমরা গিয়ে ওই কোর্সগুলোতে মানে এনরোল করার সঙ্গে সঙ্গে দেখবে নিচে কন্টিনিউ বলে একটা অপশন আসবে। এই কন্টিনিউতে ক্লিক করলেই কোর্সটাতে এনরোল হয়ে গেল। এইবার নিচে দেখবে ফোল্ডার করে করে সমস্ত বিষয়গুলো সাজানো রয়েছে। ওই ফোল্ডারের প্রত্যেকটা ফোল্ডারের মধ্যেই কিন্তু আমরা যে টপিকগুলো করাচ্ছি সেই টপিক অনুসারে কিন্তু সেখানে সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন এখনও আমি শেয়ার করিনি, স্ক্রিন দেখা যাবে, দাঁড়াও। শুধু না, একটা নয় দুটো ভিডিও, আজকের ক্লাসের জন্য দুটো ভিডিও ছিল। কমিউনিকেশনের মাস মিডিয়া এবং সোসাইটি থেকে আজকের যে পার্টটুকুতে আমরা করাবো সেখান থেকে দুটো ভিডিও কিন্তু ছিল, একটা নয়। হয়তো তাহলে তোমরা একটু বুঝতে ভুল করেছো বা দেখতে ভুল করছো। যাই হোক, আমি ক্লাসটা সেভাবেই করাবো। যেহেতু তোমরা অনেকেই নতুনভাবে যুক্ত হয়েছো, আমি সেভাবেই আসলে ক্লাসটার ইয়েটা রেখে দেবো, যাতে তোমরা মানে দেখো বা না দেখো সমস্ত বিষয়টাই যেন বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিপ্ট। হুম, চলো শুরু করি। স্যার আপলোড, হ্যাঁ পরে ফোন করো, এখন তো আর নয়। হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, ওই ওই নম্বরটাই ফোন করলেই হবে, অসুবিধা নেই। স্ট্র্যাটেজি বলতে হবে তাই তো, কিভাবে নেট, হ্যাঁ। দেখো এই স্ট্র্যাটেজির ব্যাপারটাও কিন্তু আমি প্রথম দিনের ক্লাসে একটু বিস্তারিতভাবেই বলেছিলাম। আমি বারে বারে বলবো, যারা প্রথম দিনের ক্লাস দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রথম দিনের ক্লাসটা একবার দেখে নিও। কারণ ওখানে শুধুমাত্র আমি ইনস্ট্রাকশন বলেছি তা নয়, কিন্তু ওখানে আমি কিভাবে নেট তোমরা ক্র্যাক করতে পারো, বাড়িতে বসেও যদি পড়াশুনো করো কীভাবে পড়াশুনো করা যেতে পারে, তার সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু ওই ভিডিওটায় কিন্তু বেশ খানিকটা বলা আছে। অন্তত ওই ভিডিওটা দেখো, তারপরে দেখবে যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমার এর পরের ক্লাস হচ্ছে লাস্ট যে ক্লাসটা তোমাদের রয়েছে 20 তারিখে, 20 তারিখে আমার একটা লাস্ট ক্লাস রয়েছে তোমাদের এই ফ্রি সেশনের। সেই দিন কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করলে আমি সেই বিষয়গুলোর উত্তর দিতে পারবো। সুতরাং আগে আমি বলবো যে তোমরা এই ফ্রি মানে ওই ইনস্ট্রাকশনাল যে ভিডিওটা রয়েছে, এই ইনস্ট্রাকশনাল ভিডিওটা একবারে প্রত্যেকটা কোর্সের শুরুতেই দেখবে ইনস্ট্রাকশনাল বলে একটা ফোল্ডার করা রয়েছে, ওর মধ্যেই ভিডিওটা পেয়ে যাবে। ভিডিওটা দেখে নিয়ে যদি কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে পরের দিনের ক্লাসে করলেই হবে। আচ্ছা, চলো আজকে আমরা শুরু করব কমিউনিকেশন, মাস মিডিয়া এবং সোসাইটি। এটা শুরু করার আগে আমরা একটু কমিউনিকেশনের বিষয়টাকে একটু সিলেবাসটাকে যদি দেখে নিই, যে আমাদের কমিউনিকেশনের টোটাল 4টে পার্টের পড়াশোনা রয়েছে। যেখানে আমাদের যেটা জানতে হচ্ছে যে প্রথমটা হচ্ছে কমিউনিকেশন মিনিং, টাইপ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। দ্বিতীয়টা হচ্ছে তোমার এফেক্টিভ কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল, ইন্টারকালচার এবং গ্রুপ কমিউনিকেশন এবং ক্লাসরুম কমিউনিকেশন, এইটা রয়েছে। এবং চতুর্থ পার্টে রয়েছে ব্যারিয়ার টু এফেক্টিভ কমিউনিকেশন এবং থার্ড পার্টে, এবং চতুর্থ পার্ট যেটা সেটা মাস মিডিয়া এবং সোসাইটি। দেখো
দেখো কমিউনিকেশনের বেসিক ধারণা যেটা ছিল সেটা যদি এরকম মানে এই যে আমি আর তুমি কথা বলছি, এটা এক ধরনের কমিউনিকেশন। হ্যাঁ, এরকম করে পৃথিবীতে যত কমিউনিকেশনগুলো রয়েছে সেই কমিউনিকেশনগুলোর উপরে বেস করেই আমাদের এই ইউনিটটা, এবং সেই কমিউনিকেশনকে নানা ভাগে ভাগ করা যাচ্ছে, ওয়ান ওয়ে, টু ওয়ে, মাল্টিপল ওয়ে ইত্যাদি ইত্যাদি ভাগে নানান ভাগে বিভাগগুলো করা যাচ্ছে। একেবারে প্রথম পর্বে আমরা যেটা দেখছি যে একেবারে কমিউনিকেশনের সেই সংজ্ঞাটা আসলে ওখান থেকে আমরা জানার চেষ্টা করছি। কমিউনিকেশনের টাইপগুলো, কত প্রকারের কমিউনিকেশন সেখান থেকে হতে পারে, বা কত প্রকারের কমিউনিকেশন বর্তমান বিশ্বে রয়েছে সেই বিষয়গুলো ওখান থেকে রয়েছে, এবং তার ইতিহাসগুলো জানার প্রয়োজন, এবং কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি সেইগুলো, এবং এফেক্টিভ কমিউনিকেশন একটা মানে খুব সুন্দর কমিউনিকেশন কিভাবে হতে পারে দ্বিতীয় পর্বে কিন্তু সেই আলোচনাটা রয়েছে। এবং আমাদের এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে কোন বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোর নিয়ে কিন্তু তৃতীয় পর্বে আলোচনা। আর আমাদের আজকে চতুর্থ পর্বের আলোচনা, যেটা নিয়ে আজকে আমরা বিশেষ আলোচনা করব, যদিও সেটাকে আমরা আজকে পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, তার হয়তো অর্ধেক অংশই আমাদের কমপ্লিট হবে, বাকি অর্ধেক সম্ভব নয়, কারণ তাতেই বড় হয়ে যাচ্ছে। সেই অংশে আমরা এই মাস মিডিয়া এবং সোসাইটি, অর্থাৎ গণমাধ্যম এবং এই যে সমাজ, এই দুটো বিষয়টাকেই আমরা আজকে জানবো। ভিডিওটা দুটো পার্ট ভাগ করা রয়েছে, বা ক্লাসটা দুটো পার্ট ভাগ করা রয়েছে, ওখানেও দেখবে ভিডিওটা দুটো পার্টে ভাগ করা তোমাদের দেওয়া হয়েছে। প্রথমটায় আমরা ওই কনসেপ্টটাকে জানবো, হিস্ট্রি অফ মাস কমিউনিকেশন, ট্রান্সমিশন অফ মাস কমিউনিকেশন, সাব মিডিয়াম, নিউজ পেপার, রেডিও এবং টিভি, মাল্টিমিডিয়া ইত্যাদি বিষয়গুলো দেখবো। সেই সঙ্গে আরও কতগুলো পয়েন্টে আমরা দেখব। প্রথমত দেখো, মাস মিডিয়া এবং সোসাইটি, এই বিষয়টাকে যদি আমরা দেখি যে মাস মিডিয়া এবং সোসাইটি আসলে একটা হচ্ছে গণমাধ্যম আর একটা হচ্ছে সমাজ, এই দুটোর মিলিত প্রয়াস। এই দুটো দেখো পরস্পর আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। তাহলে তুমি একবার একটু লেফট হয়ে আবার ইন করো। হ্যাঁ, লেফট হয়ে আবার ওই লিংকে জয়েন করো, দেখো দেখতে পাবে, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্যই দেখতে পাচ্ছ না। আচ্ছা, একদিকে আমাদের দাঁড়িয়ে রয়েছে গণ, আর একদিকে হচ্ছে মিডিয়া, বা একদিকে সোসাইটি আর একদিকে তোমার তো এই মাস মিডিয়া। এই শব্দটা ল্যাতিন একটা শব্দ, মিডিয়াম, এই সেখান থেকে। পেজটাই প্রথম থেকে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেজটাই প্রথম থেকে বলছিলেন? না, একেবারে শুরুতে দুটো একটা কথা বলেই শুরু করছি, মানে আমাদের কমিউনিকেশন বিষয়ক কিছু কথা বলে শুরু করেছি, আর একবার বলবেন? মাস মিডিয়া দিয়ে এটাই শুরু হচ্ছে, ঠিক আছে? মানে আসলে আমাদের কমিউনিকেশনে কি পড়তে হয়েছে সেটা নিয়েই আলোচনা করছিলাম, এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ। আজকে আমরা মাস মিডিয়া এবং সোসাইটি নিয়ে পড়ছি, তার দুটো পর্বে ভাগ করে আমরা পড়বো। প্রথম পার্টে আমরা দেখবো হচ্ছে মাস মিডিয়া কনসেপ্টটা কি, হিস্ট্রি অফ মাস কমিউনিকেশনটা কি, ট্রান্সমিশন অফ মাস মিডিয়াটা কি, সাব মিডিয়াম, নিউজ পেপার, রেডিও এবং টিভি, মাল্টিমিডিয়া, এই বিষয়গুলো কি। আমরা এই যে ভিডিওটা সাজিয়েছি তা পুরোপুরি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্সপেক্টিভে আমরা সাজিয়েছি, যাতে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো করতে পারি। ওই জন্য আমি বলবো প্রত্যেকটা স্লাইডে আমি যে জিনিসগুলো রেখেছি, আমি যে জিনিসগুলো বলছি, সেইগুলোকে খুব ভালো করে খেয়াল করো, দেখো উত্তরগুলো করতে পারবে, কোনো উইদাউট অন্য কোনো পড়াশোনা ছাড়াই এখান থেকে উত্তরগুলো করতে পারবে। আচ্ছা, প্রথমতই দেখো যেটা থাকছে সেটা হচ্ছে মাস মিডিয়া, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? ল্যাটিন শব্দ থেকে শব্দটা আসছে। মাস মিডিয়ার মধ্যে কি পড়ছে দেখো, টিভি, রেডিও, নিউজ পেপার, যে মাধ্যম দিয়ে আমরা তোমার বৃহত্তর মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি, সেই মাধ্যমটাকেই আমরা মাস মিডিয়া বলছি। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে আমরা বৃহত্তর জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করছি, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, ফিল্ম, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারনেট, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে দেখো আমরা বৃহত্তর জনমানুষের সঙ্গে কিন্তু একত্র হচ্ছি, বা বৃহত্তর মানুষের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ স্থাপন করছি। তো এইটা, এই যে মিডিয়ার মাধ্যমেই আমরা একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রয়াস হচ্ছি, সেটাই হচ্ছে মাস মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা জানি যে ফোর্থ পিলার বলা হচ্ছে এই মাস মিডিয়াকে বা গণমাধ্যমকে। আমাদের ডেমোক্রেটিক নেশন যেগুলো রয়েছে পৃথিবীতে, সব ডেমোক্রেটিক নেশনেরই ফোর্থ স্টেট অফ পিলার বলা হয় হচ্ছে মাস মিডিয়াকে। মোস্ট অথেন্টিক সোর্স হিসাবে কিন্তু মাস মিডিয়াটাকে ধরা হয়। আর ইন্টারমিডিয়েটারি, কার মধ্যে ইন্টারমিডিয়েট করছে? বিটুইন গভর্নমেন্ট এবং মাস, জনগণ এবং সরকার, এর মধ্যে যোগাযোগ বা স্থাপন করছে হচ্ছে মাস মিডিয়া। মাস মিডিয়া ডু নট হ্যাভ এ প্রি ডিটারমাইন্ড ফাংশন, অর্থাৎ এর কিন্তু পূর্ব পরিকল্পিত কোনো অনুষ্ঠান, যেমন কি আমরা যদি কোনো একটা, এই যে আজকের ক্লাসটা করছি, আমাদের কিন্তু পূর্ব পরিকল্পিত যে আমরা আজকে এই বিষয়টারই ক্লাস করব, মাস মিডিয়া। কিন্তু মাস মিডিয়ার পূর্ব নির্ধারিত কোনো কিন্তু প্রোগ্রাম ওরকম থাকে না। তুমি ভেবে দেখো, আমরা গণমাধ্যমে কি দেখি? যা খবর আসছে সেই খবরগুলোই কিন্তু আমরা দেখি, তাই না?
সুতরাং এই জন্য মাস মিডিয়া ডু নট হ্যাভ প্রিডিটারমাইন্ড ফাংশনস, দ্য অডিয়েন্স ইজ লার্জ অ্যান্ড হেটেরোজেনাস। এই কথাটাকে মনে রাখো। হেটেরোজেনাস শব্দটার অর্থ কি, যে একটা তো অডিয়েন্স তো একটা বৃহত্তর জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠী, হেটেরোজেনাস কথাটার অর্থ হচ্ছে যেখানে বৈচিত্র্য রয়েছে, মানে সমগোত্রীয় মানুষ এক, আর একটা হচ্ছে তোমার এক হচ্ছে সম মনোভাব সম্পন্ন মানুষ, সেম রিলিজিয়াস হতে পারে, সেম মনোভাবপন্ন হতে পারে, এই হতে পারে। আর একটা হচ্ছে বিচিত্র কালচারের মানুষ থাকবে, বিচিত্র ভাবনার, বিচিত্র ট্র্যাডিশনের, এই সমস্ত কিছু। এই যখন বিচিত্র বিষয়টা থাকছে তখন সেটা হেটেরোজেনাস হচ্ছে। তো তুমি ভেবে দেখো, মাস মিডিয়া কিন্তু সবসময় হেটেরোজেনাস পদ্ধতিতে চলছে, কারণ সে কিন্তু একটা বৃহত্তর জনসংখ্যাকে নিচ্ছে এবং সব ধরনের মানুষের জন্যই কিন্তু সে খবরগুলো করছে, তাই না? এই জন্য এটা হেটেরোজেনাস এবং লার্জ স্কেলে এটা হচ্ছে। বেশ। আচ্ছা, রেডিও অ্যান্ড টেলিভিশন আর অ্যাজামড টু হ্যাভ এ লার্জ অডিয়েন্স ইন কম্পারিজন টু দ্য নিউজ পেপার। আচ্ছা, দ্য রোল অফ মিডিয়া ইন দ্য ডেমোক্রেসি ইজ টু গিভ সিটিজেন্স দ্য ইনফরমেশন they need to make decision on matters ranking। এক মিনিট, সবাইকে বললাম একটু তাড়াতাড়ি জয়েন হতে। আচ্ছা, এর মূল কাজটা দেখো কি, সিটিজেনকে কিন্তু ইনফর্ম করাই হচ্ছে মাস মিডিয়ার হচ্ছে মূল কাজ। দ্বিতীয় আরো কি কি পয়েন্ট রয়েছে দেখো, বলছে দেয়ার ইজ অ্যান ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন পিপলস চয়েস অ্যান্ড দ্য মার্কেট ড্রাইভিং চয়েস মেড বাই দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি কনসার্নিং নিউ অ্যান্ড ইম্প্যাক্ট দিস চয়েস মে হ্যাভ অন মিডিয়া কনজামশন। বলছে এই যে দেয়ার ইজ অ্যান ইন্টারডিপেন্ডেন্সি একটা মানে নির্ভরশীলতার রয়েছে কি কাদের মধ্যে, একটা হচ্ছে পিপলস মানুষের পছন্দ এবং মার্কেটের যে বিষয়টা চলছে, এই দুটোর মধ্যে কিন্তু ইন্টারডিপেন্ডেন্সির কাজটা করছে হচ্ছে মাস মিডিয়া। আচ্ছা, আর্লিয়ার দ্য মিডিয়া ইউজ টু বি মোর ট্র্যাডিশনাল সেন্ট্রিক ইন দেয়ার অ্যাপ্রোচ, propagating equality and ethically bound to present information in the most realistic information। তোমরা যদি আমাদের একেবারে প্রাচীন যুগের দিকে তাকাও, আমাদের প্রাচীন সভ্যতাগুলোর দিকে তাকাও, সেক্ষেত্রে দেখতে পাবে যে তখনের যে আমাদের এই যে মাস, মানে এখন আমরা মাছ বলতে যা বুঝি, তখন কিন্তু যখন এই যে নিউজগুলো কিভাবে প্রকাশ পেত, গরুর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, টোলে প্রকাশ পাচ্ছে, বিভিন্ন গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তো এই যে ট্র্যাডিশন সেন্ট্রিক যে বিষয়টা ছিল সেই সময় কিন্তু ছিল, কিন্তু বর্তমান সেই চরিত্রটা পাল্টেছে এবং আগের যে বিষয়টা ছিল ট্র্যাডিশন সেন্ট্রিক, এবং সেখানে কিন্তু অ্যাপ্রোচ, প্রোপিগেটিং এবং ইকুয়ালিটি, এথিক্যাল ব্যাপারটা কিন্তু অনেক বেশি প্রকার মানে বেশি করে ছিল, যেটা বর্তমানের সময় কিন্তু অনেকটা কমে এসেছে। সেটা আমরা আগের আলোচনাতে আরো স্পষ্ট হব। বলছে however with the rise of a global world of commercialization, the media has evolved to meet the needs of more কনজিউমারিস্টিক সোসাইটি। দেখো এই যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানের মিডিয়া কি হয়েছে, আমরা তো ট্র্যাডিশনাল মিডিয়ার কথা জানলাম, কিন্তু বর্তমান মিডিয়া কিন্তু মানে কনজিউমার সেন্ট্রিক হয়েছে, অর্থাৎ তোমার এই যে দর্শক কেন্দ্রিক হয়েছে। দর্শক যা দেখতে চাইছে, যেভাবে দেখতে চাইছে, যেটাতে সে এন্টারটেনমেন্ট ফিল করছে, মিডিয়া কিন্তু সেই হিসাবে চলার চেষ্টা করছে। অর্থাৎ তার আগের যে সিস্টেমটা ছিল যে না, যেটা খবর অথেন্টিক সেই হিসাবে সেইটাকেই পেশ করা উচিত, এখন কিন্তু সেটা নয়, সেটাকে একটু অন্য রকমের রসালো করে, একটু অন্যরকমভাবে এবং বিশেষ করে কনজিউমারকে মাথায় রেখে কিন্তু সেই নিউজটাকে সার্কুলেট করা হচ্ছে। হ্যাঁ, এই ডিফারেন্স কিন্তু বর্তমানে চলে এসছে। তোমরাও মানে আমি বলবো যে পড়বার সময় সবসময় খেয়াল রাখো, গণমাধ্যমের কথাকে সবসময় মাথায় রাখো, তাহলে বুঝতে পারবে। এবং গণমাধ্যম এবং তুমি, এই তোমার সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটাকে বুঝতে পারলে তুমি এই টপিকটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, দ্য কনজিউমার ইজ কনসিডার অ্যাজ এ কিং ইন টুডেজ এজ। এই যে কনজিউমার কনসিডার অ্যাজ দ্য কিং অফ টুডে, এই যে কনজিউমারকে আজকের দিনে কিং বলা হচ্ছে, এই জন্য কিন্তু তার চরিত্র অনেকটা বদলাচ্ছে। চলো আমরা এইখান থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। দেখো বলছি হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু দ্য রিগার্ডস
অফ মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশনের ক্ষেত্রে এই কোন তথ্যগুলো সত্য হচ্ছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এই অপশনগুলোর মধ্য দিয়ে তুমি চুজ করো তো, উত্তর এসএমএস করবে, উত্তর এখানে এসএমএস করো, আমি এখানে দেখব। না, জেনারেল পেপার তো হিন্দিতে নয়, আমাদের ইংলিশ এবং বাংলা এই দুটো মিশিয়েই হচ্ছে। চলো দ্রুত অ্যান্সার করবে, কিন্তু একটু যারা জানছো তারা একটু দ্রুত অ্যান্সার করবে। 3 বলেছো, 3-এ আছে হচ্ছে বিসিডি, বিতে আছে বলছে মেসেজ আর প্রিপেয়ার্ড বাই নন প্রফেশনালস। আচ্ছা না, এটা কতটা সত্য নয়, প্রফেশনাল দ্বারাই তোমার ইয়ে হচ্ছে, তার মানে বি মেসেজ আর প্রিপেয়ার্ড বাই দ্য প্রফেশনাল, বি ঠিক আছে। মেসেজ আর, বাহ অনেকেই 3 উত্তর দিয়েছো। মেসেজ আর র্যাপিডলি ডিস্টিংক্ট, এটাও ঠিক আছে। মেসেজ আর সাপোজ টু বি আন্ডারস্টুড, হ্যাঁ মানে বোঝার জন্যই বিষয়টা রয়েছে। মিডিয়া অডিয়েন্স আর হোমোজেনাস, না হোমোজেনাস নয়, তার মানে বিসিডি, বিসিডি যারা দিয়েছো তারা ঠিক দিয়েছো। হ্যাঁ এখানে অনেকেই দিয়েছো, মিতালি, কৃত্তিকা, শরীফা, শ্রীবন্তী, অনেকে উত্তর দিয়েছো, বাহ খুব ভালো। তাহলে আমাদের এই উত্তরটা হচ্ছে, তার মানে এইটা সঠিক, এটা প্রফেশনাল নয়, নন প্রফেশনালদের দিয়ে মিডিয়া ইয়ে করা হয় না, এটা প্রফেশনাল দিয়ে করা হয় হচ্ছে, এবং র্যাপিডলি ডিস্টিংক্ট হচ্ছে, এবং সাপোজ টু আন্ডারস্টুড এইটার জন্য, এবং হোমোজেনাস নয়, আমরা একটুকে দেখলাম এটা হেটেরোজেনাস, মিডিয়া অডিয়েন্স হচ্ছে হেটেরোজেনাস। সুতরাং আমাদের উত্তর হচ্ছে বিসিডি। আচ্ছা আচ্ছা, ও এই বিষয়টা দেখো, এই যে তো তোমাদের এই অ্যাডমিশনের বিষয়টা ছিল, অ্যাডমিশনটা তোমাদের যারা জেনারেল পেপারে রয়েছো, হ্যাঁ তোমাদের জন্য যে অফারটা রয়েছে পেপার 1-এর ক্ষেত্রে দেখো, আমাদের নর্মাল যেটা 7,999 সেটা 4,999, এবং প্রথম 20 জনের জন্য আমাদের যে এই ব্যাচটার জন্য যে অফারটা করা হয়েছে যে 4,499, এইগুলো যা বলছি সেটাগুলো অন টাইম পেমেন্টের জন্য। হ্যাঁ এক্সট্রা অফ, এটা হচ্ছে তোমার প্রথম 20 জনের জন্য 4,499 টাকা, মানে 4,500 টাকা হয়ে যাচ্ছে। পেপার 2-এর ক্ষেত্রে যেটা 9,999 সেটা 9,499 হয়ে যাচ্ছে, মানে 9,500 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে পেপার 1+2 মিলিয়ে যেটা, সেটা হচ্ছে এক্সট্রা অফ ফার্স্ট 20-র জন্য 10,499 টাকা হচ্ছে। সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এটা হচ্ছে বোথ 1 বছরের কোর্স ডিউরেশনে থাকছে। আচ্ছা, তোমরা যারা কোর্সটা নিতে চাইছো তারা দুটো পদ্ধতিতে নিতে পারবে। আচ্ছা, এই অফারটা ভ্যালিডিটি থাকবে 25/3/2025 তারিখ পর্যন্ত, তোমাদের হাতে এখনো সময় রয়েছে। আচ্ছা, এইটা তোমরা যারা কোর্সটা নিতে চাইছো অ্যাপ থেকে দুভাবে নিতে পারবে, একটা হচ্ছে অ্যাপ থেকে, দ্বিতীয়ত হচ্ছে ওই এমনি অ্যাকাউন্টসের মধ্যে দিয়ে পাঠাতে পারবে। অ্যাপ থেকে যারা নিতে চাইছো প্রত্যেকটা কোর্সের মধ্যে গিয়ে দেখবে যে, মানে জেনারেল পেপারে গিয়ে দেখলে উপরে একটা তোমার ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনে একটা কোড আছে, সেই কোডটা ইউজ করলে এই অফারটা পেয়ে যাবে। অ্যাজ ইট ইজ ভাবে এইটা, অ্যাজ ইট ইজ ভাবে এইটা, এই সাবজেক্ট প্লাস জেনারেল পেপারের জন্য এই কোডটা ইউজ করা হয়েছে 10DGS, ঠিক আছে, 10 ডে জেনারেল এবং সাবজেক্ট এইটা। আচ্ছা, যারা তোমার ইয়ের জন্য ইনস্টলমেন্ট পেমেন্ট করতে চাইছো তাদের ক্ষেত্রেও আমরা একটা বিশেষ ব্যবস্থা রেখেছি, যে জেনারেল পেপারের ক্ষেত্রে আসলে ইনস্টলমেন্ট আমাদের সিস্টেমটা নেই, আমাদের সেইভাবেই গড়ে তোলা এটাকে, মানে একেবারে জেনারেল পেপার পুরোপুরি একসঙ্গেই, তুমি যখনই এনরোল হবে পুরোপুরি একসঙ্গেই হয়ে যাওয়ার বিষয়টা রয়েছে বলেই আমাদের এটা মানে কোনো পার্ট করার বিষয় থাকছে না। আর দ্বিতীয়ত হচ্ছে পেপার 1+2 যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ইনস্টলমেন্টে তোমার 12,500 টাকা পড়ছে। এই তোমাদের জন্যই, মানে এটা 13,000 14,000 থাকে, সেটাও 12,500 করা হয়েছে। 4টে ইনস্টলমেন্টের সুযোগ তোমরা এখানে পাবে। সেই ক্ষেত্রে শুরুতে 5,000, তারপরে 2,500, 2,500, 2,500, এই হিসাবে তোমরা এটাকে নিতে পারো। এই যে এর জন্য এই কোডটা, এর জন্য এই কোডটা। আর একটা হচ্ছে পেপার 2-এর ক্ষেত্রে দেখো 10,499, মানে 10,500 টাকা, সেটা 4টে ইনস্টলমেন্টের ক্ষেত্রে 4,000, 2,500, 2,500, 1,500 এই হিসাবে তোমরা দিতে পারবে। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে এই নম্বরে সরাসরি ফোন করেও নিতে পারবে, হোয়াটসঅ্যাপও করে নিতে পারবে। যারা ইনস্টলমেন্টের ক্ষেত্রে যাচ্ছ তারা অ্যাকাউন্টসে টাকা পাঠাতে হবে, তারা ওই এই নম্বরের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট শব্দটা লিখে পাঠালেই তাদেরকে অ্যাকাউন্টস ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট করার পরে তোমার স্ক্রিনশটটা শেয়ার করলে ফার্দার প্রসেসগুলো বলে দেওয়া হবে। এটা হচ্ছে ওভারঅল বিষয়। এখানে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলবে, আমি সেই বিষয়টা ক্লিয়ার করবো। এখানে কোনো জিজ্ঞাসা নেই তো? চলো দেখো, হট অ্যান্ড কুল মিডিয়া। হট এবং কুল মিডিয়া যেটা দেখো, তোমার এই যে ম্যাকলুহান মিডিয়াকে দু ভাগে, মানে তার মত অনুসারে মিডিয়া দু ভাগে বিভক্ত, একটা হচ্ছে হট মিডিয়া, একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ
বলছি কোর্সটা কি মানে শুরু হতে দেরি আছে? না না, ওই 25 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে, মানে 25 তারিখের থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। 25 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত লাস্ট অ্যাডমিশন চলছে, তারপর থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। মানে মার্চের 25 তারিখ? না, এই এই যে এইটা আমরা ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ, মার্চ এই মাসেরই 25 তারিখ পর্যন্ত। হ্যাঁ, মানে আমাদের ধরো 25 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তোমরা যত মানে যাদের অ্যাডমিশন নেওয়ার মনে হচ্ছে যে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা যত দ্রুত সম্ভব অ্যাডমিশন নিয়ে নেবে। নেওয়ার পরপরই তোমাদের ওই এনরোল টেনরোল এইগুলো থাকে, তো ওইগুলো পড়াশোনা তোমরা শুরু করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, চলো নেক্সট এখানে দেখি আমরা। আচ্ছা, এই যে ম্যাকলুহান এই মিডিয়াটাকে, মাস মিডিয়াটাকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে হট মিডিয়া, একটা হচ্ছে কুল মিডিয়া। হট মিডিয়া তার মতে কি দেখো, বলছে ডিস্টিংশন মেড বাই ম্যাকলুহান বিটুইন মিডিয়া সাচ অ্যাজ প্রিন্ট, ফটোগ্রাফস, রেডিও অ্যান্ড মুভিজ, এগুলোকে তিনি হট মিডিয়ার আন্ডারে করেছেন। আর একটা হচ্ছে মিডিয়া সাচ অ্যাজ স্পিচ, কার্টুনস, টেলিফোন অ্যান্ড টেলিভিশন, এইগুলোকে তিনি কুল মিডিয়ার আন্ডারে পড়েছে। তার মানে দুটোকে ভাগ করে দেখো, একটা হচ্ছে প্রিন্ট, ফটোগ্রাফ, রেডিও, মুভিজ, এগুলো হট মিডিয়া, আর একটা হচ্ছে তোমার স্পিচ, কার্টুন, টেলিফোন এবং টেলিভিশন, এইগুলোকে কুল মিডিয়ার মধ্যে পড়ছে। তারপর বলছে হট মিডিয়া ইজ হুইচ এনগেজ অন সেন্স অফ কমপ্লিমেন্টারি। তুমি ভালো করে যদি খেয়াল করো তাহলে নিজেই পার্থক্যগুলো করতে পারবে। দেখো হট মিডিয়ার মধ্যে আমরা সাধারণত দেখো ওই যে বৃহত্তর মানে গণমাধ্যম যেগুলোকে, মানে প্রপার অর্থে গণমাধ্যম যেগুলোকে বোঝাচ্ছে সেইগুলোর মধ্যে আসছে। আর এইগুলো দেখো যদি খানিকটা সেই তুলনায় কিন্তু মানে ব্যক্তিগত তোমার ইন্টারাকশনটা এখানে কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে। তাই এই টেলিভিশনের মধ্য দিয়ে, টেলিফোনের মধ্য দিয়ে, হ্যাঁ, তারপরে কার্টুনস, হ্যাঁ, স্পিচ, এইগুলোর মধ্যে দিয়ে আমাদের পার্টিসিপেটরি বেশি হচ্ছে। টেলিভিশনের মধ্য দিয়ে ইন দ্য সেন্স হচ্ছে তুমি মুভি টুভি দেখছো, এই সমস্ত বিষয় হতে পারে, টেলিফোনে কথা বলছো, ঠিক আছে, এইখানে তোমার পার্টিসিপেশনটা অনেক বেশি থাকছে। আর এইখানে কিন্তু এদের পার্টিসিপেশনটা অনেক বেশি থাকছে, এবং সেই কারণে কিন্তু এই যে ওয়ান সেন্স কমপ্লিমেন্টারি এটা, ঠিক আছে, মানে বলছে হট মিডিয়া ইজ দ্য হুইচ এনগেজেস ওয়ান সেন্স কমপ্লিমেন্টারি, একমুখী এমনভাবে এনগেজ করার চেষ্টা করছে তোমাকে, এর জোরটা কিন্তু অনেক বেশি, মানে তোমাকে নানানভাবে এনগেজ করতে চাইছে। আর এখানে কিন্তু তুমি নিজে অনেক বেশি এনগেজ হয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো কি আছে, এনগেজ সেভারাল সেন্স লেস কমপ্লিটলি ইন দ্যাট ইন ডিমান্ডস এ গ্রেট ডিল ইন অফ ইন্টারাকশন অন দ্য পার্ট অফ দ্য অডিয়েন্স। এখানে এই যে তোমার ইন ডিমান্ডস এ গ্রেট ডিল ইন্টারাকশন দ্য পার্ট অফ অডিয়েন্স, মানে এখানে তুমি নিজেই কিন্তু খুব ভালোভাবে মানে যোগ দিচ্ছ। যোগ না দিলে কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। ধরো তুমি যখন কোনো সিনেমা দেখছো, ভাবো তুমি সিনেমা দেখে খুব খুব মানে মনোযোগ দিয়ে কিন্তু সিনেমাটা দেখো, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি যখন কারোর সঙ্গে টেলিফোনে কথা বলছো তখন কিন্তু খুব নিজে থেকে খুব মনোযোগ দিয়ে, কিন্তু যখন তুমি মিডিয়া চালাচ্ছ ওদের প্রয়াসটা তোমার থেকে বেশি থাকে যে তোমাকে কিভাবে ওরা আরো বেশি আকর্ষণ করতে পারবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক পার্থক্য রয়েছে। আচ্ছা, ইন ডিমান্ডস লিটল ইন্টারাকশন, দেখো এইটাকে বলা হচ্ছে স্পুন ফুডস। স্পুন ফুড মানে কি, ওই যে তোমাকে চামচে তুলে খাইয়ে দেওয়ার মতন, এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এইটা কিন্তু তা নয়। বলছে অডিয়েন্স দে আর পার্টিসিপেট মোর বিকজ দে আর রিকোয়ার্ড টু পারসিভড দ্য গ্যাপস ইন দ্য কন্টেন্ট দেমসেলভস, অর্থাৎ তারা নিজেরাই এমনভাবে পার্টিসিপেট করছে যেন ওইখানের যে গ্যাপগুলো রয়েছে তারা যেন নিজেরাই সেই কন্টেন্ট থেকে সেগুলো বুঝে নিতে পারে, সেই জন্য তাদের পার্টিসিপেশনটা আরও বেশি হচ্ছে। আচ্ছা, টিপিক্যালি দ্য কন্টেন্ট অফ হট মিডিয়া ইজ রেস্ট্রিক্টেড টু হোয়াট দ্য সোর্স অফার অ্যাট দ্যাট স্পেশাল টাইম। বলছে এইখানে এই টিপিক্যালি হট মিডিয়ার ব্যাপারটা কি হচ্ছে বলতো, যেটুকু সোর্স পাচ্ছে সেই সময়, যেহেতু ধরো কোনো একটা খবর ঘটে গেছে, সেই খবরের নিউজ তোমার কাছে পৌঁছাচ্ছে, তাই না। এবার তুমি ভাবো ওদের যেটুকু সোর্স আছে সেই সোর্স থেকে যেটুকু পাচ্ছে সেইটুকুই কিন্তু তোমার কাছে প্রোভাইড করছে। তো ওই জন্য বলছে হোয়াট দ্য সোর্স অফার অ্যাট দ্যাট টাইম, এই ক্ষেত্রে কিন্তু এটা রেস্ট্রিক্টেড। আচ্ছা, এখানে বলছে দ্য ইউজার মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ দ্য জেনার কনভেনশন ইন অর্ডার টু ফুললি আন্ডারস্টুড দ্য মিডিয়াম। এখানে দেখো তোমার প্রত্যেকটা জিনিসের কিন্তু তুমি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ধরো তুমি কারোর সাথে ফোনে কথা বলছো, তোমার সোর্স থেকে তুমি সম্পূর্ণটাই নেওয়ার চেষ্টা করছো, তুমি সম্পূর্ণটাই বুঝে নেওয়ার চেষ্টা করছো, অথবা সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করছো। এখানে কিন্তু তা না, এখানে একটা আংশিকতার ব্যাপার থাকছে, এখানে কিন্তু আংশিকতার ব্যাপার থাকছে না, এখানে কিন্তু সম্পূর্ণতা চলে আসছে।
আচ্ছা নেক্সট দেখো এক্সাম্পল অফ হট মিডিয়া ইনক্লুডস রেডিও অ্যান্ড ফিল্ম বিকজ দে এনগেজ অন সেন্স অফ দ্য user to an extent that although the user attention is focused on the content their participation in minimal আর হচ্ছে এক্সাম্পল টিভি ফোন কনভারসেশন কমিক বুকস ইত্যাদি। ঠিক আছে, এই দুটো। চলো এখান থেকে একটা প্রশ্ন নেওয়া যাক, এটা উত্তর করো দেখি। এটা হচ্ছে 1/3/23 এই পরীক্ষার প্রশ্ন এটা। আচ্ছা মান্থলি দিতে পারবো বোথ পেপার, তোমরা উত্তর করো, আমি যতক্ষণ এই মেসেজগুলো দেখে নিই। হ্যাঁ এইখানে যারা অ্যাডমিশন, এই যে অ্যাডমিশনটা চলছে, হ্যাঁ যারা মোটামুটি প্রিপেয়ার তারা কিন্তু জুনের জন্য, এবং মানে আমরা প্রিপারেশনটা জুনের জন্য নেব, ডিসেম্বরের জন্য নেব, জুনের জন্য পরীক্ষা দিতে থাকবো। ঠিক আছে, তার আগে যতটুকু প্রিপারেশন সেই প্রিপারেশনটা করে নিয়ে আমরা তারপরে কিন্তু আমরা ডিসেম্বরের জন্য ইয়ে করব। হ্যাঁ এসো এসো, অসুবিধা নেই, এসো চেয়ার নিয়ে নাও। আচ্ছা সুতরাং আমাদের টার্গেট জুন এবং ডিসেম্বর দুটোই থাকবে। স্যার এই কোর্সটা শুরু হয়েছে না, একেবারে মান্থলি আমাদের সিস্টেমটা নেই, তার কারণ হচ্ছে মান্থলি ধরে ধরে আমাদের মানে বিষয়টা হচ্ছে আমরা বরাবরই চেষ্টা করি যে খুব দ্রুত যাতে নেট ক্র্যাক করতে পারে, তার জন্য ওই মান্থলির সমস্যাটাকে মান্থলিতে আটকে তোমাকে পড়াতে হবে, সেটা আমরা চাই না। আমাদের খুব 6 মাসের মধ্যেই যেন গোটা বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে যায়, গোটা অ্যাক্সেস যেন সে পায়, সেইটাই যেন, মানে 6 মাস তো আমাদের বেশি হয়ে যাচ্ছে, আমরা 3 থেকে 4 মাসের মধ্যে পুরো বিষয়গুলোর অ্যাক্সেস তার কাছে পৌঁছে দিতে চাই, সেই জন্য এইটা মান্থলি আমাদের পসিবল নয়। ঠিক আছে, ওই জন্য আমরা তোমাদের আসলে ইনস্টলমেন্ট একটা বাড়িয়েও দিয়েছি, আমাদের এই ইনস্টলমেন্ট 4টেও থাকে না। আচ্ছা লাস্ট ডিসেম্বর নেট পর্যন্ত কি ভ্যালিডিটি থাকবে? হ্যাঁ ডিসেম্বরকে 1 বছর পুরো ভ্যালিডিটি থাকবে এটা। আচ্ছা আর একটা সবাই 3 উত্তর করেছো এটার 3। অ্যাকর্ডিং টু সাম এক্সপার্টস লাইক মার্সেল ম্যাকলান, দ্য ফলোয়িং আর কনসিডার হট মিডিয়া। টেলিফোন, হট মিডিয়ার কথা বলেছে, টেলিফোন, টেলিভিশন, রেডিও, সিনেমা এবং প্রিন্ট। 3 রয়েছে সিডিই প্রিন্ট। হ্যাঁ ঠিক আছে, 3 দাগের উত্তরটা। চলো নেক্সট, হিস্ট্রি অফ মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশনের ইতিহাসটা কি আছে সেটা একটু দেখে নিই। দেখো প্রথম আমরা যদি দেখি একেবারে 1455-তে জোহানেস গুটেনবার্গ, তিনি ওই যে তার গুটেনবার্গ বাইবেলটা বের করছেন তার প্রিন্টিং হাউস থেকে, সেটা কিন্তু প্রথম তার নিদর্শন পাওয়া যাচ্ছে 1455-তে, তাই না? আচ্ছা নেক্সট দেখো 1605, এখানে কিন্তু প্রথম কিন্তু নিউজ পেপার পাওয়া যাচ্ছে। হ্যাঁ জন কার্লস করছে হচ্ছে নিউজ পেপার 1605-এ, অ্যান্ট্রুপ ওয়াজ কল্ড রিলেশন। হ্যাঁ 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 স্যার কমিউনিকেশনের মানে কোন কোন সাব টপিক গুলি মানে পড়তে হইব? ওই তো 4টে সাব টপিক রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের এই যে 4 নম্বর সাব টপিক, এটা হচ্ছে মাস মিডিয়া এবং আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মাস মিডিয়া এবং কমিউনিকেশন, তার আন্ডারের। ঠিক আছে, তাও পুরোটা আজকে শেষ হবে না, আজকে তার অর্ধেক পড়বো। 4টে টোটাল সাব টপিক আছে, সিলেবাসটা ভালো করে দেখবে। আচ্ছা হেডিং লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হেডিং তো লেখা রয়েছে। হ্যাঁ আচ্ছা দেখো 1605 তিনি নিউজ পেপার দেখো এই সময় প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট উইকলি প্রিন্টেড নিউজ পেপার ইন অ্যান্ট্রুপ ওয়াজ কল্ড রিলেশন, এটা হচ্ছে জোহান কার্লোস এইটা করছে 1605-এ। এরপরে দেখো 1876 আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেনশন অফ টেলিফোনের ইনভেনশন করছে, সালগুলোকে মনে রাখো, প্রশ্ন দেখবে এখান থেকে আসবে। আচ্ছা 1877 টমাস আলভা এডিসন ইনভেনশন অফ ফোনোগ্রাফ। 1888 আসলে সিনেমার ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে এই 1888-তে। লুইস লেপ্রিন্স, হ্যাঁ রাউন্ডে গার্ডেন সিনস, আসলে বাগানে চলার কতগুলো মানে এখানে এই লোকগুলো হাঁটাচলা করছে তারই একটা ভিডিও রয়েছে, এইটাই আসলে সিনেমার ইতিহাসে প্রথম সিনেমা আর কি, সিনেমা হিসাবে ধরা হয়, ফিল্ম হিসাবে। আচ্ছা এটা হচ্ছে 1888-তে। 1895-তে হচ্ছে মার্কনি করছে ইনভেনশন অফ রেডিওর ইনভেনশন করছে। আচ্ছা নেক্সট দেখো জন লিবার্ড, হ্যাঁ টেলিভিশন। স্যার বলছি যে আগের সালটা একটু দেখাবেন না, একটু নোট করছিলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি। 1955 থেকে জন লগিভার্ডস করছে টেলিভিশন, আর 1989 বা 90-এর দিকে টিম বার্নার-লি যেটা আমাদের ইন্টারনেটের আবিষ্কার করছে, যার পরে সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আবার একবার রিফাইন দিয়ে দিই ইতিহাসটা।
প্রথম শুরু হচ্ছে 1455-তে গুটেনবার্গ সেই প্রিন্টিং প্রেস সেইটা তৈরি হচ্ছে। 1605 আমাদের প্রথম নিউজ পেপার পাচ্ছি। 1876 আমরা প্রথম পাচ্ছি হচ্ছে টেলিফোন। 1877 আমরা পাচ্ছি প্রথম হচ্ছে ফোনোগ্রাফ। 1888-তে আমরা প্রথম ফিল্ম পাচ্ছি। 1895-তে আমরা পাচ্ছি রেডিও। আবার 1925-এ আমরা পাচ্ছি টেলিভিশন। 1990 পাচ্ছি আমরা ইন্টারনেট। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা উত্তর করো। The emergence of media of communication in chronological sequence is কোন সিকোয়েন্স এটা রয়েছে? পরপর ক্রমান্বয়ে বিষয়টা করতে হবে। দুই 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 বলছে সবাই, তার মানে হচ্ছে বি সি এ ডি ই। বিতে আছে হচ্ছে প্রথম নিউজ পেপার, তারপরে হচ্ছে সিতে আছে হচ্ছে এ, হ্যাঁ দুই, দুই। দেখো ঠিক উত্তর দিয়েছো বি। প্রথমে আছে তোমার নিউজ পেপার, তারপরে হচ্ছে সি, এটা 1 নম্বর, তারপরে হচ্ছে সি হচ্ছে ফিল্ম, তারপরে হচ্ছে এ 3, তারপর হচ্ছে 4 ডি, তারপর হচ্ছে 5। এই ক্রম অনুসারে রয়েছে। ঠিক আছে, সালগুলো খুব ভালোভাবে মনে রাখবে, নামগুলো মনে রাখবে। আচ্ছা, এবার দেখো ট্রান্সমিশন অফ মাস কমিউনিকেশন। এই মাস কমিউনিকেশনের ট্রান্সমিশনটা একটু দেখে নাও। প্রথমে দেখো ন্যারো কাস্টিং বিষয়টা থাকছে। ন্যারো কাস্টিং এর কাজটা কি বলছে? ইট কামস ইনটু এক্সিস্টেন্স ইন 1940 বাই জেসি আর লিকিডার। হ্যাঁ, এ কি বলছে? বলছে এ multiplicity of television networks aimed to serve। স্যার দেখা যাচ্ছে না কিছু। কি বলো? দেখা তো যাচ্ছে সবার। না না স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তুমি একটু ইয়ে করে আবার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো, a multiplicity of television networks aim to serving the needs of a smaller specialized audience. গুড এক্সাম্পল অফ টিভি সিগন্যাল। একটা হচ্ছে স্পেশালাইজড অডিয়েন্সকে এই দেখাটা হচ্ছে ন্যারো কাস্টিং। ন্যারো মানে সংক্ষিপ্ত অডিয়েন্স থাকবে সেখানে। আচ্ছা, টেলিগ্রাফের হচ্ছে 1832 বাই পাভেল শিচলিং। তার হচ্ছে এই যে টেকচুয়াল মেসেজগুলো হচ্ছে টেলিগ্রাফ। ঠিক আছে, যেটা 1832। তুমি এইগুলো ভাবো, ট্রান্সমিশনগুলো ভাবো, যে ক্রম মানে বিবর্তনগুলো ভাবো, তাহলে বুঝতে পারবে। প্রথমে ন্যারো কাস্টিং একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে ছিল, তারপর টেলিগ্রাফ হচ্ছে টেকচুয়াল মেসেজগুলো হলো। আচ্ছা, তারপর দেখো ব্রডকাস্টিং। এই বিবিসি, যেটা আমরা এখন দেখি বিবিসি নিউজ, বিবিসি হিন্দি, বিবিসি বাংলা, বিবিসি ইংলিশ ইত্যাদি ইত্যাদি, এইটা এরা প্রথম শুরু করেছিল 1922-এ। ঠিক আছে। আচ্ছা, দ্য ডিস্ট্রিবিউশন অফ অডিও অর ভিডিও কন্টেন্ট টু disappeared audience via any electronic mass communication medium but typically are using the electronic spectrum audio waves এর মধ্য দিয়ে। দেখো audio waves in one to many model। এই মডেলগুলো মনে রাখো, one to many model, one to one model, many to many model। এই one to many মানে হচ্ছে এক প্রচার করছে, অনেকে শুনছে, এটা হচ্ছে one to many। one to one মানে হচ্ছে একজন, আবার মেনি টু মেনি, অনেকে বলছে অনেকে শুনছে, আবার অনেকে বলছে অনেকে শুনছে, এইটা হচ্ছে মেনি টু মেনি। এই তিনটে পদ্ধতিতে, এই তিনটে মডেলে কিন্তু ভাগ করা যায় একে। আচ্ছা, যাই হোক, রেডিও ওয়েভস। আচ্ছা, এরপর দেখো টেলিফোন আসছে 1876, আলেকজান্ডার গ্রাহাম বেল আনছে, বলছে পারমিটস 2 or more ইউজার টু কনভার্স অ্যাট এ টাইম, একই সময়ে কনভার্স করার জন্য। আচ্ছা, নেক্সট দেখো পডকাস্টিং। দেখো এই যে 2003 সালে ম্যাট সিচার এটা আনছে, এটা হচ্ছে ডিজিটাল অডিও ফাইলস। মানে এই যে আমরা যে পডকাস্টিং, এখন শব্দটা তো এত অনেক বেশি জনপ্রিয়, আগে কিন্তু সেটা অডিও ফাইলের মধ্যে দিয়েই শুধু ছিল। ঠিক আছে, সেটা কিন্তু খেয়াল রাখবে। অডিওর বিভিন্ন বিষয়ে কথা মানে দুজন কথা বলছে, তার একটা সিরিজ। ঠিক আছে, এটা কিন্তু পডকাস্টিং। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ট্রান্সমিশন অফ মাস মিডিয়া, মানে কীরকমভাবে বিবর্তন হচ্ছে। ন্যারো কাস্টিং একটা সংক্ষিপ্ত মানে স্পেশালাইজড অডিয়েন্সের মধ্যে কথা বলা হচ্ছে।
যেটা টেক্সচুয়াল ম্যাচেসকে কনভার্ট করছে, বিবিসি যেটা হচ্ছে প্রথমে অডিও ছিল, মানে প্রথমে রেডিও সিস্টেম ছিল, তারপরে অডিও এবং ভিডিও দুটোই আসছে, তারপরে টেলিফোন, তারপরে হচ্ছে তো তোমার পডকাস্টিং, মানে তারপর বলতে আমি এই যে ক্রমান্বয়ে বলছি এরকম না, মানে এই বিবর্তন এইগুলো হচ্ছে, পডকাস্টিং আসছে, ঠিক আছে, মানে প্রথমটা তৈরি হয়েছে বলে আগেরটা মুছে গেছে এরকম নয়। আচ্ছা, এবার দেখো সাম মিডিয়াম, এই যে কিছু মাস মিডিয়াম নিয়ে যদি আমরা আলোচনা করি, এখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন এসেছে বিগত বারগুলোতে। কিরকম দেখো, বলছে এ নিউজ পেপার ইজ এ পিরিয়ডিক্যাল পাবলিকেশন containing written information about current event and is often typed in blank ink with a white or grey background. হোয়াইট, এই সাধারণত দেখবে নিউজ পেপারগুলো ব্ল্যাক ইঙ্কেই হচ্ছে এবং হয়, এবং তোমরা যে কালারফুল যে জিনিসগুলো দেখো সেগুলো সাধারণত দেখবে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য ছবি, হ্যাঁ, তাছাড়া কিন্তু ব্ল্যাক ইঙ্কেই কিন্তু নিউজ পেপারের যে খবরগুলো সেগুলো প্রকাশিত হয়। আচ্ছা, এই ব্রড শিট, এই নিউজ পেপারের শিটগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, সেই শিটের ভাগগুলোকে আমরা পরে দেখছি। ব্রড শিট ইজ এ লার্জেস্ট নিউজ পেপার ফরম্যাট, মানে সবচেয়ে বড় যে যে নিউজ পেপার তো অনেকগুলো ফরম্যাট হয়, যদি কলেজ স্ট্রিটে কখনো বা তুমি যদি কখনো আমাদের বইমেলাতে গিয়ে থাকো, দেখবে যে অনেকে অনেক রকমের পত্রিকাগুলো এনে তোমার সামনে ধরে, দেখবে যে ওই পত্রিকাগুলোর সাইজগুলো মানে পেপার ওয়াইজ, দেখবে 1-2 পেজের, সে পেপার ওয়াইজ তার অনেকগুলো ফরম্যাট হয়। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ব্রড শিট, যেটা 22.5 ইঞ্চিস বা 57 cm। আচ্ছা, Other common newspaper format includes the smaller Berliner and tabloid compact format. এই ফরম্যাটগুলো আমরা পরে দেখছি। The printed source of information, নিউজপেপারকে প্রিন্টেড সোর্স অফ ইনফরমেশন বলা হচ্ছে। ইট ইজ অ্যামং দ্য আর্লিয়েস্ট অ্যান্ড লিস্ট এক্সপেন্সিভ, এটা সবচেয়ে পুরাতন এবং কম খরচে এই ফরম্যাটের কমিউনিকেশন কিন্তু তৈরি হয়। সিন্স নিউজ পেপার আর দ্য মেইন সোর্স ফর গ্যাদারিং ইনফরমেশন ফ্রম অল রাউন্ড অফ ওয়ার্ল্ড, রাবার রোলার, নিউজ পেপারের ক্ষেত্রে কিন্তু রাবার রোলারটাই খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে দেখো কতগুলো পত্রিকার নিউজ পেপারের লোগো এখানে তুলে দিয়েছি, তার কারণ হচ্ছে এই লোগো দিয়ে, মানে লোগোর নাম দিয়ে তার এই ট্যাগ লাইনগুলো এসেছিলো, সুতরাং এরকমও আসতে পারে ট্যাগ লাইন দিয়ে নাম। প্রথমটা হচ্ছে তারা হিন্দু, খুব ভারতবর্ষের খুব জনপ্রিয় এই পত্রিকাগুলো, তো এদের ট্যাগ লাইন হচ্ছে ইন্ডিয়াস ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, এটা হচ্ছে ট্যাগ লাইন। দ্য ট্রাইবুনের ট্যাগ লাইন হচ্ছে ভয়েস অফ দ্য পিপল। আচ্ছা, দ্য টাইমস অফ ইন্ডিয়া এর হচ্ছে লেট ট্রুথ প্রিভিল, কিন্তু রিভিল নয়, প্রিভিল। আচ্ছা, দ্য স্টেটমেন্ট পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন, এই যে এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো এখানে দেখো, এই উত্তরটা করো। হুইচ নিউজ পেপার লোগো বিয়ার্স লেট ট্রুথ প্রিভিল? টাইমস অফ ইন্ডিয়া? না, টাইমস অফ ইন্ডিয়া তো এটা ছিল না। টাইমস অফ ইন্ডিয়া কি ছিল মনে করো? প্রথমটা আমাদের কি ছিল? প্রথমটা বোধহয় তাই হিন্দু ছিল, তাই না? প্রথমটা আমাদের হিন্দু ছিল। এই দেখো, ও সরি, টাইমস অফ ইন্ডিয়াই, মানে আমি এইটাকে, হ্যাঁ স্যার, এটা টাইমস অফ ইন্ডিয়া এটারই ছিল। ঠিক, টাইমস অফ ইন্ডিয়া, মানে আমি প্রথমটাকে ওই হিন্দুটাকে ভেবে নিয়েছি, ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়া, লেট ট্রুথ প্রিভিল। নেক্সট চলো, পাবলিকেশন। দেখো এইখানে এই যে পাবলিকেশনের ফরম্যাটগুলো, সেটা একটা দেখো, একটা হচ্ছে কি বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নিউজ পেপার, হ্যাঁ, যেটা হচ্ছে 1645 এটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে। বলছে ইট ইজ স্টিল পাবলিশড ইন দ্য অনলাইন ফরম্যাট, হ্যাঁ, স্ট্যান্ডার্ড নিউজ পেপার ফরম্যাট। আচ্ছা, নিউজ বুক যেটা 1641-এ হচ্ছে, আচ্ছা 1641-এ হচ্ছে, বলছে ইট কনসিস্ট অফ 1 or 2 শিট ফোল্ডার অক্টেভ টু মার্ক 8 or 16 পেজেস, হ্যাঁ, কন্টেনিং ডোমেস্টিক্স নিউজ, হ্যাঁ, এটা হচ্ছে নিউজ বুক। নিউজ শিট হচ্ছে, দেখো সবচেয়ে পুরাতন এই পর্যন্ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিউজ শিট 1566,
বলছে ইট ইজ দ্য সিম্পল ফর্ম অফ নিউজ পেপার, ইট অ্যাপিয়ার দ্য ফার্স্ট টাইম ইন ভেনিস অ্যাজ হ্যান্ডরাইটিং শিট। হ্যান্ডরাইটিং শিটে কিন্তু এটা প্রথম পাওয়া যাচ্ছে। ট্যাবলয়েডস, এটা নিয়ে একটা বিতর্ক আছে, 1901 অথবা 3, এই দুটোর যে কোনো একটা সাইজ হবে, বলছে এই সাল হতে পারে। ইট অ্যাজ কম্প্যাক্ট সাইজ, এ স্মল সাইজ উইথ হাই কোয়ালিটি জার্নালিজম। আর এটা হচ্ছে ব্রডশিট, যেটা যে বহুল প্রচলিত হয়, 1772 ব্রিটিশ ইনিশিয়েটিভ। বলছে ইট ইজ দ্য লার্জেস্ট নিউজ পেপার ফরম্যাট, এই ভার্টিক্যাল লেন্থ 57, এবং এটাকে ওই যে আমরা A4 বলি না, এটাকে A1 সাইজ বলা হয় ব্রডশিটটাকে। ঠিক আছে, চলো এই উত্তরটাকে করো। এটা আসলে তোমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে তোমাদের ওই যে ভিডিওগুলো দেখার কাজ ছিল, দেখার পরে আমরা এইখানে আরো প্রশ্ন নিয়ে তখন আলোচনা করতে পারতাম। ঠিক আছে, যেহেতু এখন খুব দ্রুত দেখছো। তিন করেছো উত্তর, তাই তো? 3, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নিউজ পেপার, নিউজ বুক, নিউজ শিট, ট্যাবলয়েড। নিউজ শিটটা বোধহয় প্রথম আসছে, তাই তো? দাঁড়াও, 3 না 1 উত্তরটা। 3 যারা করেছো ভুল করেছো, নিউজ শিটটা প্রথম আসছে, এইটা 1 নম্বরে আসছে। আচ্ছা, তারপরে আসছে তোমার বি নিউজ বুক আসছে, তারপরে তোমার এ স্ট্যান্ডার্ড সাইজ, এইটা হচ্ছে 3, তারপরে এইটা 4, এবং এইটা সরি এইটা 4 নয়, এটা 5, এবং এইটা হচ্ছে ব্রডশিট হচ্ছে তোমার 6। এই যে এই প্রসেসে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট, রেডিও এবং টেলিভিশন। সাব মিডিয়াম রেডিও অ্যান্ড টেলিভিশন। বলছে as an effective means of mass communication, this media provides news to people throughout the country including rural area. রেডিও এবং টেলিভিশনের কাজ কি? রেডিও কিন্তু মানে টেলিভিশনের থেকেও রেডিও আরও বেশি পুরাতন এবং আরও বেশি জনপ্রিয়। এই কারণেই তোমার এখনো পর্যন্ত যেখানে টেলিভিশন পৌঁছায়নি সেখানে কিন্তু রেডিওই তাদের একমাত্র কিন্তু নিউজ সোর্সের উৎস। ঠিক আছে, তো এই দুটো মাধ্যম, হ্যাঁ, রেডিও এবং টেলিভিশন দুটোরই, একটা অডিও এবং আরেকটা হচ্ছে অডিও প্লাস ভিডিও, এই দুটো মাধ্যম দিয়েই তারা নিউজগুলো শেয়ার করছে। আচ্ছা, রেডিও অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্টিং হুইচ ইজ ইনক্লুডিং দ্য প্রোডাকশন অ্যান্ড ট্রান্সমিশন অফ এডুকেশনাল, entertaining and news related program is a practical application of audio and visual technologies. অডিও হচ্ছে শুধুমাত্র রেডিওতে চলে যাচ্ছে এবং অডিও অ্যান্ড ভিজুয়াল চলে যাচ্ছে টিভির ক্ষেত্রে। আচ্ছা, ব্রডকাস্টিং ইজ এ ডিস্ট্রিবিউশন অফ অডিও অর ভিডিও কন্টেন্ট অর disappeared audience via any electronic mass communication medium but typically on using the electronic spectrum radio waves. আচ্ছা, রেডিও কিন্তু রেডিও ওয়েভস এর মধ্যে যাচ্ছে এবং ইন এ ওয়ান টু মেনি মডেল, এটাও কিন্তু ওয়ান টু মেনি মডেলের মধ্যে যাচ্ছে। রেডিওর মধ্যে দিয়ে দেখবে একজন বলছে অনেকজন শুনছে, টেলিভিশনেও কিন্তু তাই। আচ্ছা, এখানে আমরা রেডিও এবং টেলিভিশনের যদি ওভারঅল পার্থক্য দেখি, এটা হচ্ছে আসলে সাউন্ড ট্রান্সমিশন। হ্যাঁ, ব্রডকাস্টিং কি ব্রডকাস্ট করছে? মিউজিক, নিউজ এবং আদার প্রোগ্রামস, লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল লিসনিং হু হ্যাভ রেডিও রিসিভার্স। আচ্ছা, অন এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন রেডিও ওয়েভস। আচ্ছা, এটা অ্যাভেলেবেল 24 আওয়ার্স। এর ক্ষেত্রে দেখো সিগনিফিক্যান্ট ফর্ম অফ কমিউনিকেশন, হ্যাঁ, এবং এখানে অডিও প্লাস ভিডিও দুটোই থাকছে ওয়ার্ল্ড ওয়াইড। ইট ডিসপ্লে ইনফরমেশন কন্টেন্ট ফ্রম আস ইনক্লুডিং নিউজ, ডকুমেন্টারিজ and a sport event. We have access to movie, audio, interview and sound from distance. মানে প্রায় সব কিছুই করতে পারছে, এর কিছু বাধ্যবাধকতা রয়েছে। ঠিক আছে, অডিও, রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে এই টার্মগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত, এগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। আচ্ছা, মাল্টিমিডিয়া, ইন্টারনেট আসার পরের থেকেই কিন্তু মাল্টিমিডিয়া মানে কি? অনেকগুলো মিডিয়া একসঙ্গে প্রকাশ হচ্ছে, সেটাই মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া ইজ মানে যেখানে দেখো অডিও থাকছে, ভিডিও থাকছে, টেক্সট থাকছে, এই সমস্ত কিছু, টেক্সট, অডিও, ইমেজ, অ্যানিমেশন, ভিডিও ইনটু এ সিঙ্গেল প্রেজেন্টেশন, এই সিঙ্গেল প্রেজেন্টেশনের মধ্যে সব থাকছে, তখন সেটা কিন্তু মাল্টিমিডিয়া হয়ে যাচ্ছে। মাল্টিমিডিয়া মিনস দ্যাট কম্পিউটার information can be represented through audio, video and animation in addition to traditional media, that is text, graphics,
ড্রয়িং ইটিসি সমস্ত কিছুই মাল্টিমিডিয়ার মধ্যে পড়ছে। দেখো এখানে একটা প্রশ্ন দেখো যে এইটাকে কার সাথে কাকে করা যায়, দেখো তো এই ম্যাচটা করো, নিউজ পেপারের সঙ্গে কিসের ম্যাচ করা যায়? সবকটা একটু মানে সবগুলোই কিন্তু তোমরা পড়েছো, শুধু এখন উত্তর করাটা বাকি। 26-এ একজন দিয়েছো প্রাপ্তি ঘোষ, 4 বি এর ম্যাগনেটিক ওয়েভস ঠিক, সি এর ডি এর যারা এক দিয়েছো তারা ঠিক করেছো। হ্যাঁ, এইখানে এইটা হচ্ছে ইউআরএসএ মিনি প্রো, এটা হচ্ছে একটা আসলে প্রজেক্টর, ঠিক আছে? এই প্রজেক্টর যেটা আর কি ফিল্মের ক্ষেত্রে যাচ্ছে, নিউজ পেপার যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওই দেখো রাবার প্লেটের যাচ্ছে, রেডিও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যাচ্ছে, টেলিভিশন যাচ্ছে হচ্ছে স্যাটেলাইট ডিশের মধ্যে দিয়ে। সুতরাং এক দাগের উত্তরটাই সঠিক উত্তর। নেক্সট দেখো মেজর ক্রিটিসিজম অফ মাস মিডিয়া, এই মাস মিডিয়ার ক্রিটিসিজমটাকে তোমাকে বুঝতে হবে, কারণ এর ও একটা মানে সমালোচনামূলক দৃষ্টি দিয়ে মাস মিডিয়া। প্রথমত স্ট্যান্ডার্ডাইজেশন থাকতে হবে মাস মিডিয়া। মাস মিডিয়া প্রোডাক্ট আর অফেন স্ট্যান্ডার্ডাইজড ইন অর্ডার টু অ্যাপিল টু ওয়াইডেস্ট পসিবল অডিয়েন্স। মানে এই যে যে বৃহত্তর জনগণের সামনে যখন যাচ্ছে তখন কিন্তু তার স্ট্যান্ডার্ড বজানোটা খুব দরকার, ঠিক আছে? সেইটা যেন সে মেনটেন করে চলে। দিস ক্যান লিড টু এ লেস অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালি অ্যাজ ওয়েল অ্যাজ এ সেন্স অফ shameless in the products that are produced, অর্থাৎ যেটা সে প্রডিউস করছে সেটা যেন ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে থাকে এবং সেটা যেন অরিজিনালি বিষয়গুলো তার মধ্যে থাকে, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ডাইজটা তাকে মেনটেন করতে হবে এবং এই সমালোচনামূলক দৃষ্টিতে কিন্তু তাকে দেখতে হবে। অ্যাবসেন্স অফ অ্যাস্থেটিক মেরিট, অর্থাৎ যে এই যে অ্যাস্থেটিকতার মধ্য দিয়ে তাকে কিন্তু বিষয়গুলো ভাবতে হবে। সেজন্য শুধুমাত্র এই যে মাস মিডিয়া প্রোডাক্টস আর অফেন ক্রিটিসাইজ ফর বিং ডিভয়েড অফ অ্যাস্থেটিক মেরিটস, দিস মিনস দ্যাট দে আর not considered to be work of art or to have any lasting value। অর্থাৎ এই যে তোমার আমাদের যে বিশ্বাসের জায়গাগুলো রয়েছে, আমাদের যে ভরসার জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে সে যেন বিচ্যুত না হয়, সেই জায়গাগুলোকে সে যেন ধরে রাখতে পারে। আচ্ছা, ইউনিফর্ম মাস প্রোডাকশন, মাস মিডিয়া প্রোডাক্টস আর অফেন প্রডিউসড ইন এ ইউনিফর্ম ওয়ে, এমন একটা ওয়েতে সে তৈরি করবে যা যেন কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণ ওরকমভাবে বিষয়গুলো না হয়, তার জন্য একটা ইউনিফর্ম ওয়েতে মানে সব মানুষই যেন সেখানে যুক্ত হতে পারে, সব মানুষকেই যেন সেখানে আইডেন্টিফাই করা যায়, সেইভাবে বিষয়গুলোকে থাকা দরকার। ইউজিং দ্য সেম ফর্মুলাস অ্যান্ড টেকনোলজি, দিস ক্যান লিড টু এ সেন্স অফ monotony and predictability in the products that are produced। অর্থাৎ বলছে যে এইটা এই যে ধরো একই রকমভাবে তৈরি করার ক্ষেত্রে অনেক সময় একঘেয়েমিতা হতে পারে, ঠিক আছে? এবং তোমার প্রেডিক্টেবিলিটি হচ্ছে মানে পূর্ব থেকে অনুমান সাপেক্ষও হতে পারে, কিন্তু তাতেও তাকে কিন্তু সর্বজন সম্মত এমন একটা রূপ কিন্তু তাকে দিতে হবে। দেখো এইখান থেকেই একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটার উত্তরটা করো দেখি। Which of the following are the major criticism of mass media as a cultural industry? হ্যাঁ, বলছে mass media are pro people, products of cultural industry are standardized, the production are devoid of aesthetic merits. আচ্ছা, the culture industry does uniform mass production, avoid mass
ম্যাসিফিকেশন অফ কালচার, অ্যাভয়েডস ম্যাসিফিকেশন অফ কালচার। দেখো এখানে তো উত্তর করেছে 1 না 2 উত্তর করেছে, তাই তো, মানে বিসিডি অনলি, বিসিডি অনলি। দেখো এটাই ঠিক আছে, বিসিডি অনলি হবে, কারণ প্রো পিপল এমন কিছু সে তৈরি করবে না যা মানে প্রো পিপল মানে মানুষ যেখানে এখনো পৌঁছনি সেরকম মানুষের ঊর্ধ্বের বিষয়গুলো সে তো ব্যক্ত করছে সেরকম নয়, কিন্তু প্রোডাক্টস অফ কালচার ইন্ডাস্ট্রি আর স্ট্যান্ডার্ডাইজড হবে, অ্যাস্থেটিক ম্যারিট থাকতে হবে এবং ইউনিফর্ম মাস প্রোডাকশন থাকতে হবে। সুতরাং বিসিডি এই 3টে শুদ্ধ। আচ্ছা, নেক্সট পার্ট দেখো, এখানে আমরা টাইপ অফ মিডিয়া, মডেল অফ মাস কমিউনিকেশন, অবজেক্টিভস অফ মাস মিডিয়া, ক্যারেক্টারিস্টিক্স অফ মাস কমিউনিকেশন, দ্য সিকুয়েন্স অফ মাস মিডিয়া ফাংশন, এফেক্টস অফ মাস মিডিয়া এবং মিডিয়া প্রোডাকশন প্রসেস, এই বিষয়গুলো দেখব যতটুকু আমরা দেখতে পারি এখান থেকে। আচ্ছা, প্রথমে দেখো টাইপ অফ মিডিয়া। এই টাইপগুলোকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। কোন টাইপের মিডিয়া এটা? দেখো, এক হচ্ছে সিনক্রোনাস মিডিয়া। সিনক্রোনাস মিডিয়া সেটা কি বলছে? বোথ পার্টিস আর প্রেজেন্ট। হ্যাঁ, সিনক্রোনাস মিডিয়াতে হচ্ছে, তুমি যদি উদাহরণটা দেখো, ফেস টু ফেস বা টেলিফোনিক, এই যে যখন আমি টেলিফোনে কথা বলছি এটা আসলে অন টু অন হচ্ছে, মানে দুজনেই আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, দুজনেই আমরা প্রেজেন্ট থাকছি, এই জন্য এটা হচ্ছে সিনক্রোনাস মিডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফেস টু ফেস, এবং এইটার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এ কিন্তু রিয়েল টাইমে হবে। ঠিক আছে, ফোন কল অথবা ভিডিও মিটিং হতে পারে। তাহলে এর দুটো বৈশিষ্ট্য সিনক্রোনাস মিডিয়াতে, একটা হচ্ছে বোথ পার্টিসিপেট প্রেজেন্ট ফেস টু ফেস অথবা টেলিফোনিক, আর একটা হচ্ছে রিয়েল টাইম, কিন্তু এটা রিয়েল টাইম পার্টিসিপেশন হচ্ছে, মানে কোনো পুরনো জিনিস না, একেবারে সঙ্গে সঙ্গে, মানে আমি এখন বলছি তুমি এখনই উত্তর দিচ্ছ। ঠিক আছে, এই আমাদের এই কনফারেন্সটাও কিন্তু সিনক্রোনাস মিডিয়া হতে পারে। ঠিক আছে, অ্যানক্রোনাস মিডিয়া তার উল্টোটা হবে, অর্থাৎ রিয়েল টাইমে নয় এবং বোথ পার্টি প্রেজেন্ট না থাকলেও হবে। বলছে দ্য কমিউনিকেশন মিডিয়াম দ্যাট ডাজ নট রিকোয়ার দ্যাট বোথ পার্টিস আর প্রেজেন্ট অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেম পেজ। ঠিক আছে, আচ্ছা, তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? তোমরা বুঝতে পারছো তো? না স্যার, ঠিক, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসলে একটু তাড়াতাড়ি চলছি, তার কারণ আমি চাইছি শেষ হোক বিষয়টা। মানে তোমাদের মানে আমাদের সিস্টেমটা যেটা আর কি, সেটা তো আসলে এই ভিডিওগুলো তোমাদের দেখে আগে পুরোপুরি ক্লিয়ার করে রাখা উচিত ছিল, তারপরে কি আমাদের আলোচনা। কিন্তু আমি বুঝতেই পারছিলাম যে অনেকে বোধহয় এই দেখতে পারোনি ভিডিওগুলো, সেই জন্যই আমি আরও গোটা বিষয়টাকে আরও ইন ডিটেলসে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো যতটুকু আমি বোঝাতে পারি। অ্যানক্রোনাস মিডিয়া, তাহলে দেখো ডাজ নট রিকোয়ার বোথ পার্টিস, এখানে বোথ পার্টিস দরকার নেই। এই যে অ্যানক্রোনাস এবং সিনক্রোনাস, সিঙ্ক হতে হবে আর এটা হচ্ছে সিঙ্কের দরকার নেই, তাই না? দুটো নাম বোঝা গেল, নামেই আছে, ডাজ নট রিকোয়ার দ্যাট বোথ পার্টিস। এবং এই দেখো একটা ইমেল, আমি এখন ইমেল পাঠালাম, ঠিক আছে, তুমি পরে যখন খুশি তখন দেখলে তখনই রিপ্লাই করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেম টাইমে তোমার না থাকলেও চলবে। আচ্ছা, নেক্সট দেখো রিচ মিডিয়া। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো ইমেল, অনলাইন ফরমাস, হ্যাঁ, তারপরে কোলাবোরেটিভ ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে হতে পারে। রিচ মিডিয়া সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট ফিচার্সগুলোকে বলা হচ্ছে, ডিজিটাল অ্যাডভার্টাইজিং বিষয়, যার মধ্যে দিয়ে মানে এই রিচ মিডিয়ার মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় যার সঙ্গে সংযুক্ত। আমরা যখন অ্যাডগুলো দেখি তখন বুঝতে পারবে তার মধ্যে অনেক কিছু সংযুক্ত থাকে, এই জন্য মানে, এবং সেটার থেকে একটা রিডাইরেক্টের প্ল্যান সেখানে থাকে, এই জন্য এটাকে রিচ মিডিয়া বলা হচ্ছে। রিচ মিডিয়া ইজ ডিজিটাল অ্যাডভার্টাইজিং term for an ad that includes advanced features like video, audio or other elements that encourage viewers to interact and engage with the content, অর্থাৎ সেই কন্টেন্টের সঙ্গে সেজন্য এনগেজ হয় এবং সেইটাতে ক্লিক করে সেজন্য সেই জায়গায় পৌঁছতে পারে, এরকম একটা বিষয়ের জন্য এটা রিচ মিডিয়া বলা হচ্ছে এটাকে। হাইপার মিডিয়া, হাইপার মিডিয়া হচ্ছে হাইপার লিঙ্ক থেকে আসছে হাইপার মিডিয়া। হ্যাঁ, হাইপার মিডিয়া হচ্ছে যেমন হাইপার লিঙ্কটা কি, যেমন কোনো একটা দেখবে যে লেখাতে এই যেগুলো দেখবে মূল লেখার মধ্যে দিয়ে একটু অন্য কালির হয়ে থাকে, আন্ডারলাইন হাতে, মানে অর্থাৎ কোনো লিঙ্ক আছে, ওটা যখন ক্লিক করবে তখন তুমি অন্য জায়গা, অর্থাৎ একটা লিঙ্কের মধ্যে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করার মধ্য দিয়ে আমরা আরও অনেক জায়গায় যেতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। ঠিক আছে, আর এই হাইপার লিঙ্কের থেকেই উদ্ভূত হচ্ছে হাইপার মিডিয়া। হাইপার মিডিয়া অ্যান এক্সটেনশন অফ টার্ম অফ হাইপার টেক্সট। It is onliner medium of information that includes graphics, audio, video, plain text and hyperlinks.
ঠিক আছে, এই যে এর মধ্যে গ্রাফিক্স থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। যেমন করে তুমি একটা ভাবো না, ওয়েবসাইটে গিয়ে তুমি কোনো একটা আর্টিকেল পড়ছো, তার মধ্যে ভিডিও থাকে, অডিও থাকে, নানা রকম, এবং তার সঙ্গে আরও কিছু লিঙ্কও থাকে, যে লিঙ্কে ক্লিক করে তুমি আরও অন্য লিঙ্কে প্রবেশ করতে পারো। এইগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। দ্য ডেজিগনেশন কন্ট্রাস্ট উইথ দ্য ব্রড টার্ম মাল্টিমিডিয়া বলা যেতে পারে, হুইচ মে ইনক্লুডস নন ইন্টারেক্ট লাইনার প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার মিডিয়া। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ইন্টারনেটকেই বলা হচ্ছে হাইপার মিডিয়া, ঠিক আছে। আচ্ছা, পার্টিসিপেটরি কমিউনিকেশন, নামটা শুনেই মনে রাখার চেষ্টা করো, অর্থাৎ যেখানে সবাই পার্টিসিপেট করবে, এরকম কোন জায়গা আছে? বোর্ড মিটিংয়ে হতে পারে, হ্যাঁ, আমরা তারপরে ধরো ওয়ার্কশপ হতে পারে, এখানে সবাই কিন্তু পার্টিসিপেট করছে, ঠিক আছে। ইনফরমেশন শেয়ারিং, ইনফরমেশন প্রেজেন্টেশন, ওপিনিয়ন এবং ভেরিয়াস স্টেক হোল্ডার ইত্যাদি সমস্ত কিছু, এইটার বোর্ড মিটিং একটা তার যথার্থ উদাহরণ। অর্থাৎ যেখানে সবাই পার্টিসিপেট করছে সেটা হচ্ছে পার্টিসিপেটরি কমিউনিকেশন। অথরিটেরিয়ান, দেখো নামটাই একটা অথরিটির ব্যাপার থাকবে, অর্থাৎ কমিউনিকেশনটা একজন অথরিটি তার মানে অর্থতন কর্তাদের সঙ্গে সে যোগাযোগ করছে, ঠিক আছে, এরকম হতে পারে। হেড অফ দ্য অর্গানাইজেশন টু দ্য এমপ্লয়ি, একজন হেড তার এমপ্লয়ীদেরকে নির্দেশ দিচ্ছেন, সেটা হচ্ছে অথরিটেরিয়ান, ঠিক আছে। এই রকমের টাইপ, এই এতগুলো মিডিয়া কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো প্রশ্ন করো, উত্তর এটা। মিতালি, বুঝতে পারছো না সেইটার জন্য না দিয়েছো নাকি অন্য কিছু? বলো তো মিতালি বিশ্বাস। আপনি বললেন না সমস্যা হচ্ছে কি না, সেই জন্য আচ্ছা বলেছি। আচ্ছা, আমি ঠিক আছে, আমি ভাবলাম যে বুঝতে পারছো না সেইটার না কিনা, ঠিক আছে। তিন 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 বলছো। আচ্ছা, সিনক্রোনাস, হ্যাঁ, এখানে দেখো সব পারা উচিত। সিনক্রোনাস যেটা অর্থাৎ ফেস টু ফেস হয়ে যাচ্ছে, মানে এর 2 হচ্ছে। অ্যানক্রোনাস যেটা, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং হতে পারে, সুতরাং দুজনের পার্টিসিপেশনের প্রয়োজন নেই। আচ্ছা, পার্টিসিপেটরি দেখো, সেটা হচ্ছে বোর্ড মিটিং, অথরিটেরিয়ান, হেড অফ দ্য অর্গানাইজেশন টু দ্য এমপ্লয়ি, সুতরাং 3 কি আছে, মানে এর 2, বি এর 1, সি এর 4, সি এর 4 এবং ডি এর 3, ঠিক আছে, একদম। এটাই, চলো। আচ্ছা, মুড অফ কমিউনিকেশন, পাবলিসিটি। এখন তুমি ভাবো যে আমরা যখন যোগাযোগ করি, হ্যাঁ, এই যে কোন মুডে যোগাযোগ করি, এরকম কতগুলো মুড থাকে। অর্থাৎ আমি তোমার সঙ্গে এখন কিন্তু পাবলিসিটি মুডে কথা বলছি না, মানে আমি এমন কিছু কথা বলবো না যাতে তুমি বিরাটভাবে উদ্বুদ্ধ হয়ে যাও, এ করে যাও, তা করে যাও, এরকম কিন্তু নয়। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কিন্তু এখানে শেখানো, কিন্তু আমার এখানে ইনফরমেশন দেওয়া, কিন্তু, তাই না? কিন্তু আবার পাবলিসিটির দিক দিয়ে তুমি যদি একটা রাজনৈতিক নেতাকে ভাবো, সে কিন্তু অনেক কিছু বলে যাবে, তাই না, যার মধ্যে মানে তার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রভোগ করা হতে পারে, তোমাকে মানে সে যে জিনিসটা বলছে সেইটার পাবলিকলি সেটাকে ছড়ানোর তার চাহিদা হতে পারে, তাই না? সেটা হচ্ছে পাবলিসিটি। দেখো, পাবলিসিটি ইজ অলসো এ ওয়ে অফ মাস কমিউনিকেশন। একজন নেতা বক্তব্য দিচ্ছে পাবলিসিটি, মানে এই কোন মুডে দিচ্ছে, সে পাবলিসিটি মুডে দিচ্ছে। বলছে ইট ইজ নট এ পেইড ফর্ম অফ মাস কমিউনিকেশন, নন কমার্শিয়াল নয়, দ্যাট ইনভলভস গেটিং এ favorable response from the buyers or placing commercially significant news in the mass media। অর্থাৎ এই এমন একটা কমিউনিকেশন যেখানে কিন্তু পাবলিক ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এই পাবলিসিটি দেখবে যে আমরা নেতাদের বক্তব্যগুলো কেন দেখাই, তার কারণ হচ্ছে, মানে মাস মিডিয়া কেন দেখায় তার কারণ হচ্ছে পাবলিকের ইন্টারেস্ট কিন্তু ওখানে আছে। অর্থাৎ এমন জিনিস যেগুলো কিন্তু ফ্রিতেই পডকাস্ট হবে, অর্থাৎ মাস মিডিয়া কিন্তু ফ্রিতেই দেখাবে। আবার যদি বলা হয় যে কোনো একটা অ্যাড মাস মিডিয়াকে যে তুমি আমাকে ফ্রিতে চালিয়ে দাও, সে কিন্তু দেখাবে না, তাই না, তাকে পেইড করতে হবে, কিন্তু এইটা তাকে দেখাবে। এইটার কারণ কি? এখানে পাবলিক জড়িত রয়েছে, পাবলিক এটাকে দেখার ইচ্ছা বাসনা প্রসব করে, ওই জন্যই এটা পাবলিসিটি মোড। পাবলিসিটি কামস ফ্রম রিপোর্টার্স, কলামিস্ট এবং জার্নালিস্ট। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ পাবলিক রিলেশন। আচ্ছা, পাবলিসিটি ইনভলভস গেটিং, দেখো, পাবলিক স্পিচ, giving interviews, conducting seminars, offering charitable donations, inaugurating mega events by film actors, cricketers, politicians or popular personalities, arranging stage show etc. এই সমস্ত কিছু কিন্তু পাবলিসিটির আওতায় পড়ছে। প্রোপাগান্ডা, দেখো, প্রোপাগান্ডা হচ্ছে এমন জিনিস, সেটা তথ্য সত্য বা মিথ্যার বড় ব্যাপার না। প্রোপাগান্ডা হচ্ছে তোমাকে প্রোভোগেট করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তোমাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এমন ইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেই ইনফরমেশনে আমি তোমাকে প্রভোগ করতে চাইছি, হ্যাঁ, তোমাকে
মানে আমার যে উদ্দেশ্যটা রয়েছে সেই উদ্দেশ্যের দিকে প্রভোগ করতে চাইছে, তার জন্য মিথ্যা ইনফরমেশন হতে পারে, যা কিছু ইনফরমেশন হতে পারে, আমি সেই ইনফরমেশনগুলো দিয়ে তোমাকে প্রভোকেট করছি, যেটা বর্তমান খুব বেশি প্রোপাগান্ডা ছড়ানো তো বর্তমান, এবং শব্দটাও তোমরা শুনেছো। বলছে প্রোপাগান্ডা ইজ দ্য স্প্রেডিং অফ ইনফরমেশন ইন সাপোর্ট এ কজ, একটা নির্দিষ্ট কজের জন্য। তারপর বলছে দেখো ফলস, বলছে দ্য ইনফরমেশন ইজ ট্রু অর ফলস অর ইট কজ ইজ জাস্ট অর নট, ইট ইজ অল প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা ইজ কমিউনিকেশন উইথ মোটিভস, একটা মোটিভস থাকবে, দ্যাট ইজ primarily used to influence an audience and further an agenda। এই এজেন্ডাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে। তাহলে আমরা মুড পেলাম কি কি, একটা হচ্ছে পাবলিসিটি মুড আর একটা হচ্ছে প্রোপাগান্ডা মুড পেলাম। আচ্ছা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম পাবলিসিটি যেটা স্বয়ংক্রিয়ভাবে দেখাচ্ছে, কিন্তু অ্যাডভার্টাইজিংয়ে কি কোনো একটা বিজনেস ওনার তার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা মাস মিডিয়ার মধ্য দিয়ে জনগণের কাছে ছড়াচ্ছে এবং তার জন্য তাকে কিন্তু পেইড করতে হচ্ছে, ওই জন্য দেখবে স্পন্সার্ড লেখা থাকছে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রোলটা কিন্তু পুরোপুরি হচ্ছে তোমার যে বিজনেস কর্তা তার, হ্যাঁ, সে যা দেখাতে চাইছে সেইটাই দেখাতে হচ্ছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং ইন দ্য মেকিং দ্য কমিউনিকেশন দ্যাট এমপ্লয়িজ অ্যান্ড openly sponsored non-personal message to promote or sells product, service or idea, ঠিক আছে। Sponsored of advertising are typically businesses wishing to promote their products or services। আসলে গোটা ইন্ডাস্ট্রিজগুলো দাঁড়িয়ে আছে এই অ্যাডভার্টাইজিংয়ের ওপরেই, হ্যাঁ, এগুলো না থাকলে আসলে চলবে না, এগুলো না থাকলে তোমার মিডিয়া রান করতে পারবে না। আচ্ছা, অ্যান্ড অ্যাডভার্টাইজিং পেজ ফর অ্যান্ড হ্যাজ কন্ট্রোল ওভার মেসেজ, তার যে মেসেজটা দিচ্ছে সেই পুরোপুরি তার উপরে কন্ট্রোল রয়েছে এবং একে সংক্ষেপে অ্যাড বলা হচ্ছে। আচ্ছা, পাবলিক রিলেশন, প্রত্যেকটা ইনস্টিটিউশনের বড় বড় যে পাবলিক ইনস্টিটিউশন থাকে তাদের পিআর থাকে, মানে পাবলিক রিলেশন। তুমি যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খোঁজ নাও দেখবে সেখানে একটা পিআর অফিসার থাকে, অর্থাৎ পাবলিক রিলেশনশিপ অফিসার থাকে। আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু পিআর রয়েছে, অর্থাৎ পাবলিক রিলেশনশিপ পিআরও বলা হয়, পাবলিক রিলেশনশিপ অফিসার। এর কাজ হচ্ছে ও ওই ইনস্টিটিউশন সংক্রান্ত পাবলিকদের কাছে খবরাখবর দিচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। এই যে পাবলিকদের সঙ্গে রিলেশন স্থাপন করছে সেটা হচ্ছে পাবলিক রিলেশন, অর্থাৎ একটা ইনস্টিটিউশনের যা করছে সেটা জানানো হচ্ছে পাবলিকলি, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অর অ্যান অর্গানাইজেশন সাচ অ্যাজ বিজনেস, গভর্নমেন্ট এজেন্সিজ অর নন প্রফিট অর্গানাইজেশন অ্যাজ অ্যান্ড দ্য পাবলিক ইন অর্ডার টু এফেক্ট দ্য পাবলিক পারসেপশন, ইট ইজ কাইন্ড of public reputation management. The aim of public relation is to inform the public, positive customers, investors, partners, employees and other stakeholders। এই সমস্ত কিছু পাবলিক রিলেশনশিপেরই কাজ। আচ্ছা, অবজেক্টিভস অফ মাস মিডিয়া, কী কী অবজেক্টিভস আছে ভাবো, যে এক যে গণমাধ্যমে যদি ভাবতে হয়, দেখো এডুকেট করা, গভর্নমেন্ট পলিসিগুলো জানানো, প্রোগ্রাম এবং এই সংক্রান্ত বিষয়গুলো জানানো, আর কি কনভে কালচারাল এবং এডুকেশনাল প্রোগ্রামগুলো কনভে করা, টু এন্টারটেইন পিপল, টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, to establish international relation, establish social contact and linkage, also help to facing disaster and calamity as so on। এই যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টেও কিন্তু এই মানে মাস মিডিয়া কাজে লাগে। এই অবজেক্টিভিটিগুলোর ক্ষেত্রে আমি বলবো, এগুলো ধরো আমরা কতগুলো পয়েন্ট এখানে আইডেন্টিফাই করেছি ঠিকই, কিন্তু তুমি যখনই অবজেক্টিভিটি দিয়ে প্রশ্নগুলো আসবে সেটা তুমি ভাবতে শুরু করবে যে আসলে মাস মিডিয়া আমাদের কী করে, দেখবে একটু ভাবলেই বুঝতে পারবে এই বিষয়গুলো, কারণ এই বিষয়গুলো তো আসলে সব কিছু পয়েন্ট পরপর সম্ভব নয়, এগুলো পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এগুলো একটা কোনো পরিস্থিতি দিয়ে দিল, সেই পরিস্থিতির উপরে তোমাকে প্রশ্নটা করলো, সুতরাং তুমি যদি এই জেনারেল দৃষ্টিকোণে ভাবো দেখবে যে ওখান থেকে উত্তরগুলো করতে পারছো। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশনের কী কী চরিত্র রয়েছে বলছে, ওয়াইড এবং ভাস্ট এরিয়া কভার করে, হেটেরোজেনাস অডিয়েন্সের, ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এই সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডিস্টেন্সটাকে কভার করে, নো কোশ্চেন অফ ডাইমেনশন, প্রফেশনাল কমিউনিকেশন, অ্যাবসেন্স অফ ফিডব্যাক, এখানে বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে নেই, এখন কিন্তু অনেকগুলো ক্ষেত্রে ফিডব্যাক রয়েছে, যেমন আমরা যখন এই সোশ্যাল মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু তার একটা ফিডব্যাক সিস্টেম রয়েছে। আচ্ছা, ইন্টারমিডিয়েটারি চ্যানেল, ইউজ অফ স্পেশালিস্ট, এই প্রত্যেকটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু মনে রাখো, আমি এখানে শর্ট ফর্মগুলো দিয়েছি যাতে তোমাদের মানে শর্ট ফর্ম নয়, এটাকে কিওয়ার্ড বলা হচ্ছে, এই কিওয়ার্ডগুলো মনে রাখলে কিন্তু উত্তরগুলো করতে পারবে। সেলফ ডিফাইন্ড অডিয়েন্স, র্যাপিড মিনস অফ কমিউনিকেশন,
হ্যাঁ, মানে খুব দ্রুত মানুষের সঙ্গে কমিউনিকেশন স্থাপন করা যাচ্ছে, এইগুলো তার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, দ্য সিকুয়েন্স অফ মাস মিডিয়া ফাংশন, মাস মিডিয়ার যে ফাংশনগুলো রয়েছে এইগুলো কিন্তু একটা সিকুয়েন্সে ভাগ করা যায়, যে প্রথম তার ফাংশন হচ্ছে ইনফরমেশনকে তোমার কাছে পাঠানো, দ্বিতীয় ফাংশন হচ্ছে এডুকেট করা তোমাকে বা এডুকেশন, তৃতীয় ফাংশন হচ্ছে এন্টারটেনমেন্ট, চতুর্থ ফাংশন হচ্ছে ট্রান্সমিশন অফ কালচার এবং পঞ্চম হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই পাঁচটা প্রথম কী থাকলে এই ক্রমান্বয়ে কিন্তু এটাকে মনে রাখতে হবে, ইনফরমেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ট্রান্সমিশন অফ কালচার, সোশ্যাল ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপরে দেখো এফেক্টস অফ মাস মিডিয়ার পজিটিভ এফেক্ট রয়েছে, নেগেটিভ এফেক্ট রয়েছে। পজিটিভ এফেক্ট কি? গভর্নমেন্ট পোল এবং প্রোগ্রামসগুলোকে তোমার কাছে জানানো। আচ্ছা, এন্টারটেন পিপুল করা, এই এজেন্ট বলছে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ এজেন্ট অফ চেঞ্জ ইন ডেভেলপমেন্টের এজেন্ট হিসাবে কিন্তু এ কাজ করে। পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস ইন দ্য কান্ট্রি, ওয়ার্ল্ড ক্লোজার টু ইচ আদার। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো। আর নেগেটিভ দেখো, যে ট্র্যাডিশনাল আমাদের যে কালচারটা রয়েছে সেইটা কিন্তু মাস মিডিয়ার জন্য অনেকখানি আহত হয়। হ্যাঁ, তার কারণ আমরা যে নতুন যা কিছু দেখি সেইটার উপর বেশি আকর্ষিত হচ্ছি। হ্যাঁ, এই একটা বিষয় থাকে। আর একটা হচ্ছে দেখো তোমার আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট হ্যাজ বিকাম দ্য মেইন কম্পোনেন্ট। বর্তমান যুগের মাস মিডিয়ার কিন্তু এটা একটা গুরুতর একটা সমস্যা, যে তাদের এন্টারটেনমেন্টটাই কিন্তু প্রধান ভূমিকা হয়ে উঠেছে, সেটা একটা নেগেটিভ এফেক্ট। আচ্ছা, প্রমোটস ভায়োলেন্স। হ্যাঁ, বিভিন্ন ওই যে ধরো জাতিগত কোথাও বা ধর্মগত কোনো দাঙ্গা টাঙ্গা হলো, সেইটা দেখলো মিডিয়ার মধ্যে দিয়ে, সেখানে অন্য জায়গার মানুষও আবার সেটাতে ইনভলভ হয়ে গেল, এই বিষয়টা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই ভায়োলেন্সকে সে কিন্তু প্রমোট করছে। ইট অলসো প্রমোটস দ্য ডিজায়ার ইন পিপল টু বাই অ্যান্ড ওন প্রোডাক্টস that are advertised through the media but which may not be essential for them. ঠিক আছে, মানে এমন প্রোডাক্ট তার মধ্যে দিয়ে তুমি দেখে উদ্বুদ্ধ হলো, হয়তো সেটা তোমার প্রয়োজন ছিল না, তবুও তোমরা কিনে ফেলছো, যেটা আর কি সোশ্যাল মিডিয়াতে তো এটা বিশেষভাবে হয়। হ্যাঁ, হঠাৎ করে চলছে ফিরছো, কোনো একটা অ্যাড এলো, সেটা হয়তো তোমার প্রয়োজন নেই, হ্যাঁ, সেইটাই তোমরা আগে কিনবে, যেটা প্রয়োজন সেটাই হয়তো তোমরা কম কেনো, হ্যাঁ, বাই করো। আচ্ছা, যাই হোক, মিডিয়া প্রোডাকশন প্রসেস, দেয়ার আর 5 স্টেজ। 5টে স্টেজে এই মিডিয়া প্রোডাকশন হয়। প্ল্যানিং হয় প্রথমে, হ্যাঁ, যে কি করা হবে সেই হিসাবে, মানে প্রজেক্টের উদ্দেশ্য কি, এই বিষয়ে একটা প্ল্যানিং হয়। কন্টেন্ট প্রিপারেশন, অর্থাৎ ওই স্ক্রিপ্ট লেখা হয় এখানে। দ্বিতীয় হচ্ছে প্রোডাকশন, সেই অনুসারে ভিডিও হয়, এডিটিং হয়। এবং তারপরে ট্রান্সমিশন, সেটার উপরে ট্রান্সমিশন করা হয়, অর্থাৎ মানে ছড়ানো হয় সেটাকে। এবং 5th স্টেজে হচ্ছে ফিডব্যাক অ্যানালিসিস, হ্যাঁ, যে ফিডব্যাকগুলো পাওয়া যাচ্ছে তার অ্যানালিসিস হয়। তাহলে 5টা স্টেজে হচ্ছে প্ল্যানিং, কন্টেন্ট প্রিপারেশন, প্রোডাকশন, ট্রান্সমিশন এবং ফিডব্যাক অ্যানালিসিস, এই 5টা। নেক্সট, আচ্ছা, এই দেখো, এটা থেকে একটা প্রশ্ন রয়েছে, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য মিডিয়া প্রোডাকশন প্রসেস। উত্তরটা করো দেখি। হ্যাঁ, লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং তোমাদের দিয়ে দেবো স্যার। আর কতক্ষণ ক্লাস হবে আসলে? নেটওয়ার্ক, আমি খুব তাড়াতাড়ি শেষ করছি, আমি বুঝতে পারছি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে ক্লাস চলে গেলে সমস্যা হয়। ক্লাসের রেকর্ডিং, হ্যাঁ, আমি ক্লাসের রেকর্ডিং আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এর একটা রেকর্ডেড ভার্সনও দিয়ে দেবো। আসলে আমরা দেখি এই একটু মিটে গেলেই, সমস্যাগুলো মিটে গেলে এইগুলো সবগুলো এই রেকর্ডিং আমরা রাখা হয়েছে সব। স্যার, আজকের একটু যদি রেকর্ডেড ক্লাসটা যদি দেওয়া যায় স্যার, খুব ভালো হয়। হ্যাঁ, প্রত্যেক দিনের রেকর্ডেড ক্লাসগুলোই দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। একটু স্যার, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি 25 তারিখের মধ্যেই আপনাদের পেড করে জয়েন করতে চাই, তাহলে আমাকে কত টাকা পে করতে হবে দুটো সাবজেক্ট মিলে, মানে জেনারেল পেপার আর সাবজেক্ট মিলে? জেনারেল পেপার এবং সাবজেক্ট মিলে তুমি যদি ওয়ান টাইম পেমেন্ট করছো সেক্ষেত্রে 10,500 টাকা লাগছে, আর তুমি যদি ইনস্টলমেন্ট পেমেন্ট করছো সেক্ষেত্রে 12,500 টাকা লাগছে। ইনস্টলমেন্টের ক্ষেত্রে শুরুতে তোমাকে 5,000 দিতে হচ্ছে এবং তারপরে পরপর 2,500 করে দিতে হচ্ছে 3 বার। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি প্রয়োজনে এটা আবার তোমাদের ওই মানে যে অফারটা যেগুলো রয়েছে সেইগুলো দরকার হয় আমি আলাদা ফটো করে গ্রুপে দিয়ে দেবো সময় মতন। আচ্ছা, তোমরা এখানে 1, 2, 4 এই 3টে অপশানের মধ্যেই কিন্তু, কারণ এটা প্রথমত হচ্ছে কন্টেন্ট প্রিপারেশন, প্ল্যানিং, প্রোডাকশন, এইগুলো হচ্ছে কারেক্ট সিকোয়েন্স কি? প্রথম তো কন্টেন্ট প্রিপারেশন, প্ল্যানিং, প্রথম হচ্ছে প্ল্যানিং, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টেন্ট প্রিপারেশন, তারপরে হচ্ছে প্রোডাকশন, তারপরে ট্রান্সমিশন, তারপরে অ্যানালিসিস, এইটাই তো হচ্ছে। সেক্ষেত্রে 4-এর উত্তরটা রয়েছে BA
এই তো প্রথমে প্ল্যানিং, এটা 1 নম্বর, তারপরে কন্টেন্ট প্রিপারেশন 2, তারপরে এইটা প্রোডাকশন, তারপরে হচ্ছে ট্রান্সমিশন, তারপরে হচ্ছে অ্যানালিসিস। এটা তো একেবারে সহজ ছিল, 4 দাগের উত্তরটা। আচ্ছা, গেট কিপিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গেট কিপিংটা হচ্ছে এই যে প্রসেসটার পরে আসলে গেট কিপিং থেকে কিন্তু বহুবার প্রশ্ন এসেছে তোমার যাচাইয়ের প্রক্রিয়া আসলে, ঠিক আছে। গেট কিপিংটা হচ্ছে মনে করো একটা গেট রয়েছে, সেখানে আর কি চেক টেক হয়ে বের হচ্ছে, এটার নামই হচ্ছে গেট কিপিং। হ্যাঁ, এটা হচ্ছে ব্রুস ওয়েসলি এবং ম্যাকলিন এরা কিন্তু এই টার্মটাকে ইউজ করেছিল। কি সেটা দেখো, ডিফারেন্ট চেক পয়েন্ট। হ্যাঁ, এই যে ক্লাসরুম কমিউনিকেশনের ক্ষেত্রে এবং মাস কমিউনিকেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু এই গেট কিপিংটাকে ব্যবহার করা হয়। মানে মাস মিডিয়ার ক্ষেত্রে কি, কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে বা ধরো কোনো একটা আর্টিকেল ছাপা হবে, সেই আর্টিকেলটা তুমি ধরো লিখছো, এবার তার একটা এডিটর থাকবে, তার কাছে যাবে, সে প্রথমে দেখবে, তারপরে ফাইনাল আর একজন দেখবে। এইভাবে দেখার পরে যখন ফাইনালাইজ হবে তখন সেটাকে পাবলিশ হবে। এই যে ছাঁটাই বাছাই, এই যে যাচাইয়ের কাজ চলছে, এই যে ক্রস চেকিংয়ের ব্যাপার চলছে, এইটাই আসলে গেট কিপিং, ঠিক আছে। আর ক্লাসরুমের ক্ষেত্রে কীভাবে গেট কিপিংটা হয়, গেট কিপিংটা আসলে ক্লাসরুমের ক্ষেত্রে ধরো কোনো একটা টপিক আমি পড়াচ্ছি, ধরো এই যে আজকে এই টপিকটা আমি পড়াচ্ছি, আমি আমার মানে এই টপিকটা বোঝে এমন কাউকে দিয়ে আমি এটাকে যাচাই করিয়ে নিতে পারি যে দেখুন তো এই বিষয়টা ঠিক আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই যে আমি যখন এইটাকে যাচাই করব তখন সেটার একটা গেট কিপিং হবে। এই দুটো, ঠিক আছে, এই যে সিলেকশন অর রিজেকশন, হ্যাঁ, যে কোনো কিছু এখানে হতে পারে, এটাই হচ্ছে বেসিক টার্ম এটা। আচ্ছা, গেট কিপিং বাই মিডিয়া টু এনশিওর হোয়াট অডিয়েন্স কনজিউম ইন ইন্ডিকেটিভ অফ দ্য। গেট কিপিংয়ে কোনটার দেখো তো হতে পারে দ্য অডিয়েন্স, ভয়েস ইন মিডিয়া প্রোগ্রাম, মিডিয়া কন্ট্রোল অন সোসাইটি, ফিডব্যাক, মিডিয়াস কন্ট্রোল অন সোসাইটি, ফিডব্যাক রিসিভ বাই দ্য মিডিয়া। আচ্ছা, মিডিয়াস রোলস ইন দ্য ক্রিয়েটিং কালচার। এটা আসলে মিডিয়াস কন্ট্রোল হচ্ছে, মিডিয়া কন্ট্রোল করছে অন সোসাইটির, ঠিক আছে। কারণ কোনটা সে দেখাবে কোনটা দেখাবে না সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে, এবং গেট কিপিংয়ের মধ্য দিয়েও কিন্তু সেটা বিচার হচ্ছে, ঠিক আছে। চলো, এইটুকুই ছিল আজকে, যাক শেষ হয়েছে। আমাদের কিন্তু আসলে মাস মিডিয়ার এটা শেষ নয়, হ্যাঁ, এরপরেও কিন্তু আসলে আরও দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, চলো, অসুবিধা নেই। স্যার আজকের ক্লাসের রেকর্ডটা একটু গ্রুপে দেবেন? আমি দিয়ে দেবো আজকে, আমি তো বললাম তো আজকের ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দেবো। শুধু আজকে দেওয়া পসিবল নয়, 2-3 দিন সময় লাগবে, ঠিক আছে। ওটা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সনগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাপ্তি ঘোষ, থ্যাংক ইউ তোমাকেও, তোমাদের যোগদানও খুব ভালো ছিল। আসলে যোগদান যত বেশি যোগদান হয় না, মানে ধরো আমরা তো অনওয়ে ক্লাস করাই বেশিরভাগ ক্ষেত্রেই, যখন তোমাদের দিক থেকেও বক্তব্য আসে, শুধু বক্তব্য না, ভালো লাগা খারাপ লাগা যে কোনো কিছু হতে পারে, সেটা আসলে আরও বেশি ভালো লাগে, ক্লাসটা আরও তত বেশি সুন্দর হয়। ধন্যবাদ। হ্যাঁ, শ্রাবন্তী ধন্যবাদ, রফিকুল ইসলাম ধন্যবাদ, গোলাম ধন্যবাদ। সহজভাবে, হ্যাঁ, আমাদের চেষ্টাই ওইটাই যে যত সহজে বোঝানো যায়। হ্যাঁ, আর এই যেটা এই ভিডিওগুলো দেখবে যে অ্যাপের মধ্যেও ভিডিওগুলো দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস, আচ্ছা এটা তোমার ফার্স্ট ক্লাস ছিল রাফিকুল, আচ্ছা ঠিক আছে, বাকি ক্লাসগুলো পেয়ে যাবে, অসুবিধা নেই, অ্যাপে পেয়ে যাবে। মৃণাল, আজকে আর কল, আচ্ছা করো, অসুবিধা নেই, ঠিক আছে, খুব ভালো লাগলো ক্লাসটা, থ্যাংক ইউ, ঠিক আছে, কল করলে করো, অসুবিধা নেই, ওই একটু 9:30 পরে করো, ঠিক আছে। আর মানে তোমরা কল হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি আমি না রিসিভ করি ভাববে যে পরে নিশ্চয়ই ব্যাক করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, চলো, ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে। আমার সঙ্গে তোমাদের নেক্সট ক্লাস থাকছে হচ্ছে 20 তারিখ, ঠিক আছে। এছাড়া 18 তারিখে তোমাদের সাবজেক্টের ক্লাস রয়েছে, সাবজেক্টের ক্লাসটা ওখান থেকে করবে। কমিউনিকেশনের এই যে টপিকটা, সেই টপিকের উপরে তোমাদের ভিডিও, পিডিএফ নোট, প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট এবং ফাইনাল টেস্ট সব কিছু অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে, ওইগুলো পরপর তোমরা দেবে। এই যে আজকে ক্লাস করলে নোটটা এবার ভালো করে পড়ো, ভিডিওগুলো আরেকবার দেখো, দেখে কালকে প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট দেবে, তারপরে ফাইনাল টেস্ট দেবে। কোশ্চেনের জন্য বেশি ভালো লাগলো ক্লাসটা, আচ্ছা ঠিক, হ্যাঁ কোশ্চেনের জন্য এইটা আরও বেশি কোশ্চেন ইয়ার হবে, কারণ আমাদের কনসেপ্টটাই হচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করা, এবং লাইভ ক্লাসটা যেন আমরা অনেক বেশি ইন্টারেক্টিভ করতে পারি এই কোশ্চেনগুলো আলোচনার মধ্যে। কিন্তু যেহেতু আমি বুঝতে পারছিলাম যে অনেকে হয়তো দেখোনি, সেটার জন্য আমি আসলে আরও বেশি কনসেপ্টচুয়াল এখানে রেখেছি।
না, রীতিবাদ এখনো দেওয়া হয়নি, রীতিবাদটা দিয়ে দেবো। সাবজেক্টের ক্লাস তোমাদের কিন্তু 18 তারিখে আছে, ঠিক আছে? রীতিবাদ এখনো দিইনি, মানে রীতিবাদের ম্যাটেরিয়ালস সব ওখানে দিয়ে দেওয়া হয়েছে, শুধু লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সন দেওয়া হয়নি। রীতিবাদের নোট, ভিডিও, তোমার প্র্যাকটিস সেট, মক টেস্ট, আমাদের যা যা যে ফিচার্সগুলো রয়েছে সব কিছুই কিন্তু রীতিবাদের ওখানে দিয়ে দেওয়া হয়েছে। না না, রীতিবাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ নন্দী, রীতিবাদের সব আমাদের যা ক্লাস হয়েছে এই পর্যন্ত সব ম্যাটেরিয়ালস ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বোধহয় একজন হাত তুলেছিলেন। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো? হ্যাঁ মিতালি, ধন্যবাদ। বিশ্বজিৎ নন্দী কি হ্যান্ড রাইজ করেছিলে? ঠিক আছে, চলো, অসুবিধা নেই। গুড নাইট এভরিওয়ান।